সবাইকে স্বাগতম ব্রেকআউট রুম শেষে জয়েন করার জন্য। ব্রেকআউট রুমে আমরা সবাই জয়েন করেছি, হয়তো বা কয়েকজন ইন্টারনেট সমস্যা বা ডিভাইসের বিভিন্ন প্রবলেমের কারণে আমরা জয়েন করতে পারিনি। তো প্রথম ক্লাসে এবং ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কন্টেন্ট মার্কেটিং কি এটা সম্পর্কে জেনেছি এবং কন্টেন্ট মার্কেটিং এর যে কোর ফিলোসফি, সেই ফিলোসফিক্যাল জায়গাগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। এবং এটার সাথে সাথে আমরা কন্টেন্ট মার্কেটিং এর যে ফিলোসফিক্যাল যে জায়গাটা, প্রত্যেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন বা হচ্ছে যে প্রত্যেকটা কাজ বলেন, প্রত্যেকটা সেক্টর বলেন, সবারই কিন্তু হচ্ছে যে বেস একটা ফিলোসফি থাকে। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং এর আসলে ফিলোসফিটা কি? কন্টেন্ট মার্কেটিং এর ফিলোসফিটা যদি আমি এক কথায় বলতে চাই, মানুষ মানুষের সাথে কানেক্টেড হতে চায় এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাই নেচার নিজের সমস্যা নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে যে কি কনসার্ন থাকে, সবচেয়ে বেশি সচেতন থাকে। এবং আপনি যখনই তার প্রবলেমটাকে, সে যে প্রবলেম নিয়ে কনসার্ন, সে যে প্রবলেমে ভুগছে, যে সে যে সমস্যায় ভুগছে, সেই সমস্যাটি যখনই আপনি তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে দিস ইজ ইয়োর প্রবলেম, তাকে ডিসঅনার না করে, তাকে সম্মান দিয়ে, সম্মানের সাথে যখন আপনি তাকে মনে করিয়ে দিবেন যে দিস ইজ ইয়োর প্রবলেম and this is the way to solve it and this is why I am best to solve it. তিনটা পয়েন্ট: প্রবলেম সলিউশন এবং এই সলিউশনের জন্য কেন আপনি সবচেয়ে সেরা। আমি আবারও রিপিট করছি, খুব ইম্পর্টেন্ট। প্রবলেম অথবা পেইন অথবা কনফ্লিক্ট, যেইভাবেই বলি না কেন, ব্রডার অর্থে প্রবলেম, সলিউশন অফ দিস প্রবলেম এবং why you are the best to solve this problem. এটা আপনার হচ্ছে যে পণ্য হতে পারে, সেবা হতে পারে, এটা আপনার কনসালটেন্সি হতে পারে, দুনিয়ার যে কোনো হচ্ছে যে মানে যত বিক্রয়যোগ্য বস্তু আছে সবগুলোকে আমরা বৃহত্তর ভাবে, মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। হয় সেটা পণ্য অথবা সেবা, রাইট? তারপর পণ্য হোক অথবা সেবা হোক, আপনি যে কোনো কিছুকে অ্যাপ্রোচ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনার যে টার্গেট গ্রুপ, আপনার যার মানে সম্ভাব্য যে ক্রেতা ভোক্তা, তার হচ্ছে যে সমস্যাটাকে খুঁজে বের করে তাকে তার সামনে তুলে ধরা যে দিস ইজ ইয়োর প্রবলেম এন্ড দিস ইজ দ্য সলিউশন, এরপরে তার সমাধানটা তার সামনে তুলে ধরা। ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে এই সমাধান দিলেন, প্রবলেম দেখালেন, সমাধান দেখালেন এবং হচ্ছে যে আপনি তাকে জানাবেন যে কেন আপনি এই সমাধানটা সবচেয়ে বেস্ট ওয়েতে দিতে পারবেন। এই তিনটা পয়েন্টের সমন্বয়ে তৈরি হয়ে হলো কন্টেন্ট মার্কেটিং এর বেস ফিলোসফি। এবং কন্টেন্ট মার্কেটিং এর বেস ফিলোসফি হচ্ছে যে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন। দেখেন এখন যেমন হচ্ছে যে চ্যাটবট গুলোকেও কিন্তু বানানো হয় এইভাবে, সরাসরি হচ্ছে যে ডিয়ার সাহেবা ম্যাডাম বলে শুরু করে দেয় না গণহারে, পার্সোনালাইজড। হ্যালো তানভীর রেজওয়ান, আর ইউ উইলিংলি টু নো হাউ টু ক্রিয়েট আ গ্রেট কন্টেন্ট? এবার বলেন যে আমি হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং নিয়ে নাড়াচাড়া করি, পড়াশোনা করি, আমাকে যদি কেউ বলে যে আর ইউ উইলিংলি টু নো হাউ টু ক্রিয়েট আ গ্রেট কন্টেন্ট, কিভাবে ভালো কন্টেন্ট বানাতে হয়, এই টিপস তুমি জানতে চাও, আমার ঘরে কয়টা মাথা আছে যে আমি বলবো যে না, এসব আমার দরকার নাই। ঠিক আছে? কারণ কি, মানে সে হচ্ছে যে ট্র্যাক করে দেখেছে যে আমি এই রিলেটেড কন্টেন্টে হচ্ছে যে কানেক্টেড, রাইট? আবার যদি বিষয়টা এরকম হয় যে সে ট্র্যাক করে দেখলো যে আমার এটা সম্পর্কে অত ধারণা নেই, কিন্তু হচ্ছে যে আমি বিজনেসের ডেভেলপমেন্ট করতে আগ্রহী আছি, ঠিক আছে, তখন সে মানে হয়তো বা বলবে এইভাবে যে অ্যাপ্রোচটা আসবে এইভাবে, তানভীর ভাই, বিজনেস তো হচ্ছে যে ফাটায় বিজনেস করতেছে তারাই যারা কিনা হচ্ছে যে ভালো কন্টেন্ট বানাইতে পারতেছে। আপনি যদি একটু ভালো কন্টেন্ট বানাইতে পারেন, আপনার বিজনেসের গ্রোথ কয়েক গুণ বেড়ে যাবে। চলেন আপনাকে একটা হচ্ছে মারদাঙ্গা কন্টেন্ট কিভাবে বানাইতে হয় সেটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। এখন ধরেন একজন বিজনেসম্যান, সে কিভাবে এটাকে ডিনাই করবে? ঠিক আছে? তো এই যে কন্টেন্ট মার্কেটিং, আজকে আমাদের পুরো ক্লাসটা ডেডিকেটেড হবে কন্টেন্ট মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি। এগুলো তো হচ্ছে যে এই যে কলা কৌশল বলি, স্ট্র্যাটেজি বলি, যেভাবেই বলি না কেন, এ
এটা একটা প্রসিডিউর আছে। কারণ যখনই আপনি কোনো কিছু হচ্ছে যে প্রসেসের মধ্য দিয়ে করতে যাবেন, তখন দেখবেন যে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। আর যখন প্রসেস বাদে করতে যাবেন, তখন কাজটা দেখবেন যে অগোছালো হয়ে গেছে। এবং এই প্রসেস কিন্তু এমনি এমনি তৈরি হয়। হাজার 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 হচ্ছে যে মানে মানুষ, প্র্যাকটিশনার্স, তারা হচ্ছে যে কাজ করতে 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 ধীরে ধীরে প্রসেস ডেভেলপ করেছেন। তারা বিভিন্ন ভাবে কাজ করে দেখেছেন যে এভাবে করলে এটা বেটার হয়, সেটার সাথে আরো অনেকে অনেক কিছু যোগ করেছেন। এভাবে মানে করতে করতে একটা প্রসেস তৈরি হয় আর কি। এবং যদিও মজার বিষয় হচ্ছে যে এই প্রসেস হচ্ছে যে এভার চেঞ্জ। আজকে যে প্রসেসে কাজ করছেন, 1 বছর পর এই প্রসেসে কাজ হবে না, রাইট? যেমন আপনারা অনেকেই খেয়াল করবেন যে আগামী 1 সেপ্টেম্বর থেকে ফেসবুকে ঢুকে অনেক কিছুই জায়গা মতো পাবেন না আর কি। কারণ 1 সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলকভাবে ফেসবুকের নতুন যে ইউজার ইন্টারফেস, সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড হতে যাচ্ছে। পুরাতন ইউজার ইন্টারফেসটা থাকছে না। অলরেডি ইতিমধ্যে অনেকে নতুন ইউজার ইন্টারফেসের সাথে পরিচয় হয়ে গিয়েছেন, অথবা অনেকে নতুন ইউজার ইন্টারফেস দেখে একটু বিরক্ত হয়েছেন, বিরক্ত হয়ে আবার ব্যাক করেছেন। ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে যে ফেসবুক বাধ্যতামূলক করে দিয়েছে নতুন ইউজার ইন্টারফেসেই হচ্ছে যে থাকতে হবে। ঠিক আছে, তো নতুন ইউজার ইন্টারফেসে দেখবেন যে অনেক জায়গায় অনেক কিছু আগে যেভাবে হচ্ছে যে কানেক্টেড ছিলেন, অনেক কিছু খুঁজে পাবেন না। এটার জন্য আবার নতুন করে হচ্ছে যে আপনার কিছু কিছু স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে হবে, রাইট? তো এই জায়গা থেকে এরকম প্রত্যেকটা বিষয় আপনার প্রতিনিয়ত নতুন নতুন আসতে হবে। কিন্তু কিছু আছে এভারগ্রিন, যেগুলো আসলে কখনো চেঞ্জ হয় না। সেগুলোর প্রয়োগ চেঞ্জ হতে পারে, সেগুলোর হচ্ছে যে ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু মূল যে কিছু বিষয়, এই মূল বিষয়গুলো কিন্তু হচ্ছে যে সহজে চেঞ্জ হয় না। তো আমরা এখন হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে যাব। ঠিক আছে, তো কন্টেন্ট মার্কেটিং এর প্রথম যে কথাটা, আমি মূলত হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আমরা বেসিক 6টা ধাপ কিন্তু হচ্ছে যে মেনটেন করি, বেসিক 6টা ধাপ মেনটেন করি। ঠিক আছে, প্রথম যে ধাপটি হলো সেটি হচ্ছে যে আইডেন্টিফাই করি আমি যে কন্টেন্টটি বানাচ্ছি, সেটি ছবি হোক, সেটি গ্রাফিক্স ডিজাইন হোক, সেটি অডিও হোক, ভিডিও হোক, জিআইএফ হোক, ব্লগ হোক, ইবুক হোক, হোয়াট এভার ইট ইজ, আমি যে কন্টেন্টটি বানাচ্ছি সেটি আসলে কে দেখবে বা পড়বে, কার জন্য বানাচ্ছি। তার মানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি যে কন্টেন্টটি বানাবো সেটি কার জন্য বানাবো, আমার এই কন্টেন্টটার টার্গেট গ্রুপ কারা, টিজি বলি। আপনি এই কথাটা, এই শব্দটা হচ্ছে যে পুরো কোর্স চলাকালীন সময় আমার মুখ থেকে অনেকবার শুনবেন। এই কারণে হচ্ছে যে টিজি মানে হচ্ছে যে টার্গেট গ্রুপ, একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে আমরা কিন্তু কন্টেন্ট বানাবো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে যে ওই যে মোটামুটি হচ্ছে যে ইয়ের সময়, যেমন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যখন হচ্ছে শবযাত্রা হয়, তখন কিন্তু হচ্ছে যে তারা তাদের মধ্যে একটা রিচুয়াল আছে, একটা প্রথা আছে যে শবযাত্রা নিয়ে যাওয়ার সময় খই বা হচ্ছে যে বিভিন্ন ধরনের মানে খাদ্যদ্রব্য তারা হচ্ছে যে ছিটাইতে ছিটাইতে যান। মানে ছিটিয়ে দিলেন, যে নিল নিল, বা না নিলে না নিল। ঠিক আছে, কোনো দায়বদ্ধতা নেই। ঠিক আছে, এটা মানে মানে ওইভাবেই হচ্ছে যে ওই উদ্দেশ্যেই ছিটানো হয়। ঠিক আছে, যে আমি তো মানে এই বিষয়গুলো ভালো বুঝি না, কিন্তু জিনিসটা দেখে আমার মনে হয়েছে, মানে ধরেন কি হয় একটা প্রবাদ আছে যে মুচির নজর জুতার দিকে। ধরেন মানে যে ভদ্রলোক জুতা সেলাই করেন, ঠিক আছে, উনি দেখবেন যে কারোর দিকে তাকাইলে সবার আগে তার জুতার দিকে একবার চোখ যাবেই, সবার আগে। আবার যে ভদ্রলোক হচ্ছে যে মানে চুল কাটেন বারবার অথবা নাপিত, ঠিক আছে, উনার কিন্তু কারোর সাথে পরিচয় হলে সবার আগে চোখ চলে যাবে চুলের দিকে, দাড়ির দিকে। ঠিক আছে, কারণ যে কাজটা করেন তার চোখে কিন্তু হচ্ছে যে সে উনি মানে ব্যক্তিগত অভ্যাসবশতই সেই দিকে সবার আগে চোখ দেয়। তো আমি যেহেতু একজন মার্কেটার মানুষ, আমি এটা দেখার সাথে সাথে আমার প্রথম যে মাথায় আসলো যেটা, যে মাঝখানে একদিন একটা মুভি দেখছিলাম, মুভিতে এরকম হচ্ছে যে একটা সিন দেখানো হচ্ছিল, এরকম শবযাত্রা যাচ্ছে, খই ছিটানো হচ্ছে। তো দেখে আমার প্রথম কথা যেটা মাথায় আসলো, যে আমরা অনেক সময় এরকম কন্টেন্ট তৈরি করি এরকম খই ছিটানোর মতো করে। ঠিক আছে, এই প্রসেসটাকে কি বলে আপনারা কেউ জানলে আমাকে একটু এটার ঠিক নামটা জানাবেন। ঠিক আছে, তো এরকম হচ্ছে যে মানে খই ছিটানোর মতো করে আমরা কন্টেন্ট ছিটাইতে থাকি। যে আমার মনে হইলো যে আমার প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, প্রোডাক্টের একটা ছবি তুলে আপ করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। ঠিক আছে, এইবার তো শুধু সেল আসছে। এভাবে আসলে হয় না। ঠিক আছে, এভাবে আসলে হয় না। আমাকে আগে নির্দিষ্ট করতে হবে যে আমি কাদের জন্য এই কন্টেন্টটা তৈরি করছি, তারা কারা। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি একটা বায়ার পার্সোনা তৈরি করে নিতে পারেন। ঠিক আছে,
আপনি যদি একটা বায়ার পার্সোনা তৈরি করে নিতে পারেন। কিরকম? ধরেন ধরেন আপনি হচ্ছে যে টি শার্ট বিক্রি করবেন। এই যে ধরেন যে আমি যে টি শার্টটা পরে আছি, ঠিক আছে, এরকম একটা টি শার্ট বিক্রি করবেন। এই যে ফর্মাল টি শার্ট আর কি যেগুলো। তো এই ধরনের ফর্মাল টি শার্টের হচ্ছে যে বায়ার কারা কারা হতে পারে সম্ভাব্য, আমি যদি ভাগ করতে থাকি, ঠিক আছে। 1 নম্বর হতে পারে যারা স্টুডেন্ট, ভার্সিটি গোয়িং, কলেজ গোয়িং যারা স্টুডেন্ট আছে তারা, নাম্বার 1। নাম্বার 2, যারা হচ্ছে যে জব করেন, ঠিক আছে, জব করেন হচ্ছে যে অফিসে সারাদিন ফর্মাল গেট আপে থাকতে থাকতে মানে নর্মাল টাইমে হয়তো একটু বাসা থেকে বেরোবেন, উনি মানে একটা নর্মাল স্যান্ডো গেঞ্জি পরে বেরোনোর মতো হচ্ছে যে পরিবেশ না। আবার হচ্ছে যে ফর্মাল ড্রেসও পরতে ভালো লাগছে না, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবেন, বা একটু সেমি ফর্মাল হয়তো অফিসেও একদিন সেমি ফর্মাল মুডে চলে যেতে চান, ঠিক আছে, তখন কিন্তু এই যে মানে ফর্মাল যে টি শার্ট গুলো, এই যে কলার সহ, ঠিক আছে, এই টি শার্ট গুলো ওনার জন্য পারফেক্ট হতে পারে, ঠিক আছে। আবার কি হতে পারে, যারা হচ্ছে যে একটু মানে সিনিয়র সিটিজেন আছেন, ওনারাও অনেক সময় পড়েন বাসার বাইরে যাওয়ার জন্য, বা বাসা কোনো কোনো সময় পড়েন, ঠিক আছে। তো এই যে যে আমি 3টা গ্রুপ আইডেন্টিফাই করলাম, 3 গ্রুপ কি একই কারণে একই ধরনের ফর্মাল টি শার্ট পরবে? প্রোডাক্ট একই, ঠিক আছে, প্রোডাক্ট একই, কিন্তু 3টা গ্রুপ কি একই কারণে ফর্মাল টি শার্ট পরবে? ধরেন হচ্ছে যে ভার্সিটি বা কলেজ গোয়িং যে স্টুডেন্টটি আছেন, বা স্পেশালি ভার্সিটি গোয়িং যিনি যে স্টুডেন্টটি আছেন, উনি কিন্তু হচ্ছে যে ওনার মানে রেগুলার অভ্যাস বশতই উনি টি শার্ট পরেন, ভার্সিটিতেও টি শার্ট পরে যান, ফ্রেন্ডদের সাথে আড্ডাতেও টি শার্ট পরে যান। ম্যাক্সিমাম সময় কিন্তু অনেকে আছেন যারা টি শার্ট লাভার, তারা সব সময় টি শার্ট পরে, ওনার কিন্তু হচ্ছে যে এটা রেগুলার ড্রেস। আচ্ছা, যিনি কর্পোরেট জব করছেন, ডেফিনেটলি উনি সপ্তাহে 7 দিনই অফিস বা 6 দিনই অফিসে টি শার্ট পরে যেতে পারবেন না, কারণ হচ্ছে যে কর্পোরেট সেক্টরে যেটা হয় যে একটা ফর্মাল ড্রেস গেট আপ মেইনটেইন করতে হয়, ঠিক আছে। ফর দ্যাট রিজন ওনার জন্য কিন্তু এটা রেগুলার ড্রেস না, ওনার জন্য এটা রিল্যাক্স ড্রেস ফর রিল্যাক্সেশন, রাইট। আমি যদি এই 2টা গ্রুপকেই ধরি, দেখেন একজনের জন্য এটা রেগুলার ড্রেস, আরেকজনের জন্য এটা ড্রেস ফর রিল্যাক্সেশন, ঠিক আছে। তাহলে দুইজনের জন্য কি অ্যাপ্রোচ সেম হবে? ডেফিনেটলি না, দুইজনের জন্য অ্যাপ্রোচ ডিফারেন্ট হয়ে যাবে। দুইজনের মেন্টালিটি কি একরকম? ডেফিনেটলি না। ধরেন যারা হচ্ছে যে কর্পোরেট জব করেন, তাদের মধ্যে কিছু কমন মেন্টালিটি খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। আবার যারা স্টুডেন্ট, তাদের মধ্যেও কিছু কমন মেন্টালিটি খুঁজে পাওয়া যাবে। তাহলে আপনি এখন, আমরা বায়ার পার্সোনা বলতে কি বুঝি? এই 2 গ্রুপকে রিপ্রেজেন্ট করে এরকম 2টা আমরা ক্যারেক্টার তৈরি করে ফেলবো ইমাজিনেশনে, হ্যাঁ, 2টা ক্যারেক্টার তৈরি করে ফেলবো, চারপাশে অবজার্ভ করবো যারা ভার্সিটি গোয়িং স্টুডেন্ট, তাদের আসলে লাইফস্টাইল, নেচার, ধরন ধারণ, তারা হচ্ছে যে টি শার্ট কেনার সময় কি কি জিনিস বিবেচনা করে, হ্যাঁ, তারা হচ্ছে যে টি শার্ট হচ্ছে যে পরার সময় কোন ধরনের টি শার্ট হলে কমফোর্ট ফিল করেন, ঠিক আছে। এই বিষয়গুলোকে হচ্ছে যে কেন্দ্র করে আমরা কি করতে পারি, কিছু ডেটা কালেক্ট করতে পারি। ডেটা কালেক্ট করে আমরা ধরে নেওয়া যে একটা ইমাজিনারি একটা পার্সন দাঁড় করিয়ে ফেললাম, যে জনি অমুক ইউনিভার্সিটিতে পড়ে, ও হচ্ছে যে সবসময় ভার্সিটিতে যায়, সারাদিন একটা বড় অংশ ভার্সিটিতে কাটায়, তারপর ভার্সিটি থেকে ব্যাক করে অনেক সময় হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে যায়, রাতের বেলা হচ্ছে যে পড়াশোনা করে, তারপর মুভি দেখে, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় চ্যাট করে, ঠিক আছে। সকালে হয়তো বা কোনো কোনো সময় ভার্সিটিতে যদি ক্লাস না থাকে তাহলে একটু লেট করে ঘুমের থেকে ওঠে। এই হলো জনি। তাহলে জনি কি ধরনের টি শার্ট পছন্দ করে? জনি একটু হচ্ছে যে স্লোগান বেসড টি শার্ট পছন্দ করে, যেই সব হচ্ছে যে মানে ফর্মাল শার্টে একটু হালকা স্লোগান থাকবে, এটা থাকবে, ওইটা থাকবে, যেটা তার হচ্ছে যে মনের কথাটাকে বা তার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করবে, এরকম একটা টি শার্ট হলে তার ভালো হয়। কিন্তু সেগুলো হচ্ছে যে ন্যাচারালি গোল গলা টি শার্ট। আর ফর্মাল টি শার্ট হলে জনি সবসময় পছন্দ করে যে হচ্ছে যে একটা ভালো ব্র্যান্ডের লোগো থাকবে এখানে, যাতে করে এটা দেখে অন্যরা হচ্ছে যে বুঝতে পারে, ও জনি ক্লাস মেনটেন করে, জনি ভালো ব্র্যান্ডের টি শার্ট পরে, ঠিক আছে। টি শার্টটা হচ্ছে যে একটু যদি হচ্ছে যে মানে ঘেমে যায় তাহলে যেন হচ্ছে যে টি শার্টটা ঘামটা যেন টেনে নেয়, ঠিক আছে, কারণ অনেক দৌড়ঝাঁপ থাকে, খেলতে যায়, বা হচ্ছে যে সারাদিন বিভিন্ন ধরনের দৌড়ঝাঁপের মধ্যে থাকে, সে এই টি শার্টটা পরেই দৌড়ঝাঁপ করে। তাহলে দেখেন আমার চোখের সামনে কিন্তু একটা কল্পিত অবয়ব চলে আসলো। এখন আমি যখন জনির জন্য কন্টেন্ট বানাবো, সেটা লেখা হোক, সেটা ভিডিও হোক, সেটা গ্রাফিক্স ডিজাইন হোক, হোয়াট এভার ইট ইজ, আমার এটা কিন্তু হচ্ছে যে খুবই পার্সোনালাইজড হবে। আমার মাথায় থাকবে যে ভার্সিটি পড়ুয়া
একজন ছাত্র, তার একটা অবয়ব মাথায় থাকবে, সে তার পছন্দ অপছন্দ, মানে এটা কিন্তু আমরা হচ্ছে যে একজন ব্যক্তি দিয়ে পুরো একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করছি আর কি। ঠিক আছে, পুরো একটা গ্রুপের মধ্যে কিছু বিষয় থাকে একবারে কমন ক্যারেক্টারিস্টিক্স। দুনিয়ার প্রত্যেকটা মানুষই নেই, দুনিয়ার প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের থেকে আলাদা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ধরেন হচ্ছে যে গ্রুপ ওয়াইজ আবার মানুষের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে। যেমন ধরেন হচ্ছে যে আইটি ফিল্ডে জব করে বা আইটি ফিল্ডে কাজ করে, স্পেশালি প্রোগ্রামার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে, অথবা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে, অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, এই ধরনের মানুষগুলোর মানে এই পজিশন গুলো শুনলেই আমরা একটু ধরে নেই যে উনি গভীর রাত পর্যন্ত কাজ করে। ঠিক আছে, কারণ কি মানে কিছু ব্যতিক্রম তো সব জায়গায় থাকবে, কিন্তু মোটামুটি একটা বা ফ্রিল্যান্সার, ঠিক আছে, আমরা ধরেই নেই যে উনি রাতের বেলা কাজ করেন, রাতের বেলা হচ্ছে যে রাত জাগে। ঠিক আছে, তাহলে এইরকম প্রত্যেকটা প্রফেশন রিলেটেড গ্রুপ হোক, অথবা এজ রিলেটেড গ্রুপ হোক, অথবা হচ্ছে যে ডেমোগ্রাফি বেসড গ্রুপ হোক, ঠিক আছে, অথবা হচ্ছে যে এডুকেশন বেসড গ্রুপ হোক, প্রত্যেকটা গ্রুপেরই ওই কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এই যে জনির যে অবয়বটা, এই জনির অবয়বটা আমরা এই কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো ইনপুট করবো, করে তারপর কি করবো, আমরা সামনে রাখবো জনিকে। আবার ধরেন মিস্টার মুন্না, উনি একটা হচ্ছে যে ব্যাংকে জব করেন, মোটামুটি হচ্ছে যে ব্যাংকের হচ্ছে যে একেবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করে ম্যানেজার লেভেল পর্যন্ত আমরা এরকম একটা গ্রুপ টার্গেট করতে পারি, মানে কর্পোরেটে। ঠিক আছে, তো মিস্টার মুন্না হচ্ছে যে যেহেতু জব করেন, একেবারে যে টাকা টানাটানি আছে বিষয়টা এরকম না, যেহেতু মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি পান। ঠিক আছে, ওনার আবার একটু পশ জিনিস পছন্দ, ওনার একটু কোয়ালিটি জিনিস পছন্দ। ঠিক আছে, তো মিস্টার জনি কিন্তু হচ্ছে যে কোয়ালিটি না হলেও কিন্তু মানে খুব হাই কোয়ালিটি না হলেও কিন্তু তার কাজ চলে যাবে, কারণ সে হচ্ছে যে একটা দুইটা বা তিন চারটা হচ্ছে যে টি শার্ট দিয়ে তার চলবে না, তার বেশ কিছু টি শার্ট থাকতে হয়, যেহেতু সে রেগুলার ইউজ পারপাস সেইগুলো ব্যবহার করে। আবার এই যে মিস্টার মুন্না, মিস্টার মুন্নার বিষয়টা হচ্ছে যে তার কোয়ালিটিটা তার কাছে কনসার্ন, কারণ হচ্ছে যে যেহেতু হচ্ছে যে একটা পজিশন হোল্ড করে, একটা সোশ্যাল স্ট্যাটাস হোল্ড করেন উনি, উনি যা তা পরে বেরিয়ে যেতে পারেন না আর কি। ঠিক আছে, এবং উনার বাইং ক্যাপাসিটি আছে, ফর দ্যাট রিজন উনি কিন্তু একটু কোয়ালিটি কনসার্ন, এবং হচ্ছে যে কোয়ালিটির সাথে সাথে প্রাইসটাও রিজনেবল হওয়া উচিত, কারণ বাইং ক্যাপাসিটি থাকার পরেও দেখা যায় যে হচ্ছে যে অসীম না, অনেক রিচ না। ঠিক আছে, হয়তোবা আমরা একটা স্যালারি রেঞ্জও ধরে নিতে পারি যে 25 to 50 বা 60, এরকম একটা স্যালারি রেঞ্জ ধরে নিতে পারি, বা 20 to 40 বা 20 to 50 একটা 20 to 50 একটা স্যালারি রেঞ্জ ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে ওই স্যালারি রেঞ্জের মানুষকে হিসাব করলে তার হচ্ছে যে বাইং ক্যাপাসিটি সম্পর্কে একটা ধারণা চলে আসছে, তার হচ্ছে যে এনভায়রনমেন্ট সম্পর্কে একটা ধারণা চলে আসছে। ঠিক আছে, তো এরকম টি শার্ট গুলো যেহেতু হচ্ছে যে উনি মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন হচ্ছে যে প্রয়োজনে অফিসেও একটু টি শার্ট পরে যেতে পারেন, যেদিন একটু কাজের চাপ কম থাকে, বা অনেক অফিস অ্যালাউ করে সপ্তাহে একদিন, সেটা বৃহস্পতিবার হতে পারে অথবা অন্য যে কোনো বার হতে পারে, একটু ক্যাজুয়াল আউটলুক, যা অনেক অফিসে কিন্তু প্রেফার করে, তো বা ইয়ে করে অ্যালাউ করে, তখন হচ্ছে যে উনি সেখানে হচ্ছে যে এটার জন্য পরে যেতে পারেন। এই বিষয়গুলো নিয়েই কিন্তু হচ্ছে যে মিস্টার মুন্না। তাহলে এই যে দেখেন, স্বাভাবিকভাবে মিস্টার মুন্না এবং মিস্টার জনি দুইজন অবয়বকে যখন, দুইজন ক্যারেক্টারকে যখন আমরা দাঁড় করিয়ে দিচ্ছি দুইটা গ্রুপের রিপ্রেজেন্ট হিসেবে, তখন ওই গ্রুপের কিন্তু অনেকগুলো পয়েন্ট আমাদের চোখের সামনে চলে এসেছে। এইবার আমরা যখন কন্টেন্ট বানাতে বসবো, আমরা মিস্টার জনির জন্য এক ধরনের কন্টেন্ট বানাবো ডেফিনেটলি, এবং মিস্টার মুন্নার জন্য কিন্তু হচ্ছে যে আরেক ধরনের কন্টেন্ট বানাবো। দুইজনের জন্য কিন্তু আমরা সেম ধরনের সেম ধরনের সেম ধরনের হচ্ছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, রাইট? তো দেন তারপর কি, দেন হোয়াট? এক নম্বর তো হচ্ছে যে বুঝলাম যে আপনারা কেউ একজন একটু নোট রেখেন, আমি ক্লাস শেষে আপনাদের হচ্ছে যে এই যে বায়ার পার্সোনার একটা টেমপ্লেট প্রোভাইড করব, এবং যেটা আপনাদেরকে হচ্ছে যে মানে এই বায়ার পার্সোনা তৈরি করার ক্ষেত্রে অসম্ভব পরিমাণে হেল্প করবে। ঠিক আছে, কেউ একজন একটু নোট রেখেন এবং হচ্ছে যে ক্লাস শেষে আমাকে মনে করিয়ে দিন। তো প্রথম ধাপটা আমরা পার করলাম, আমরা হচ্ছে যে কার উদ্দেশ্য করে কন্টেন্ট লিখবো বা কন্টেন্ট বানাবো সেটা আমরা হচ্ছে যে বের করে নিয়ে আসলাম। দ্বিতীয় ধাপটা হচ্ছে যে ওই যে দ্য ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন, what problem you will be solving for your audiences? এই যে মিস্টার মুন্না এবং মিস্টার জনির জন্য আমরা কন্টেন্ট বানাবো, এই টি শার্ট নিয়ে তাদের প্রবলেমটা কি, এবং সেই প্রবলেমটার মধ্যে কোন প্রবলেমটা আমরা সলভ করব,
যেমন যেমন হচ্ছে যে মিস্টার জনির প্রবলেম হচ্ছে যে উনি চাবেন হচ্ছে যে একটু ইউনিক কিছু, যাতে করে হচ্ছে যে যে টি শার্টটা পরে ভার্সিটিতে গেলে বা ফ্রেন্ড সার্কেল গেলে সবাই একটু হা করে তাকিয়ে থাকবে, বাহ জনি তো টি শার্টটা তো অনেক সুন্দর, রাইট? এটা সবারই কিন্তু হচ্ছে যে ওই বয়সে হচ্ছে যে এই অ্যাপ্রিসিয়েশন গুলো কিন্তু হচ্ছে যে অনেক ভ্যালুয়েবল। মিস্টার মুন্নার ক্ষেত্রে আবার বিষয়টা একটু অন্যরকম। মিস্টার মুন্না হচ্ছে যে যখন হচ্ছে যে টি শার্টটা পরবেন তাকে জন্য ক্লাসি মনে হয়, এবং এবং যেহেতু হচ্ছে যে ওনার বাজেটের একটা লিমিটেশন আছে, উনি হাই কোয়ালিটি টি শার্ট পান মানে চান রিজনেবল প্রাইসে। কোয়ালিটি হাই হইতে হবে কিন্তু প্রাইসটা রিজনেবল হইতে হবে, চিপে চান না কিন্তু অ্যাটলিস্ট রিজনেবল হয়, মানে ওইটা কিনতে গিয়ে যেন তার পকেটের একেবারে মানি ব্যাগ কাটা না পড়ে যায়, গলা না কাটা পড়ে যায়, ঠিক আছে? তখন আর ওইটা কিনতে পারবেন না। এরকম বেশ কিছু প্রবলেম আছে। যেমন জনি, ও হচ্ছে যে সারাদিন ভার্সিটি, খেলাধুলা, এটা ওইটা সেইটা, দৌড় ঝাঁপের মধ্যে থাকে, সাইক্লিং করে, এটা করে ওইটা করে, ঠিক আছে? ওই সে ঘামায়। এখন তার ঘামটা যদি টি শার্টটা দ্রুত শুষে নিতে পারে, তাহলে কিন্তু হচ্ছে যে এটা তার জন্য খুব পারফেক্ট, ঠিক আছে? আবার মিস্টার মুন্নার হয়তো বা এত দৌড়াদৌড়ি করা লাগে না, যেহেতু কর্পোরেট জব করেন। কর্পোরেট জব যার কারণ তাদের অনেকেরই অনেক সময় অনেক দৌড়াদৌড়ি করা লাগে, কিন্তু ন্যাচারালি স্টুডেন্ট লাইফে যেই পরিমাণ দৌড়ঝাঁপটা যায় সেই পরিমাণ দৌড়ঝাঁপ কিন্তু কর্পোরেট লাইফে করার সুযোগ কম। তো ওনার জন্য হচ্ছে যে একটু হচ্ছে যে মানে আরামদায়ক এই বিষয়টা ওনার জন্য ইম্পর্টেন্ট, একটু ক্লাসি লুকের বিষয়টা ইম্পর্টেন্ট, ব্র্যান্ডটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কি এইচএনএম এর নাকি হচ্ছে যে এটা দাইগলস এর, বা হচ্ছে যে এটা পোলো অরিজিনাল ইউএস পোলো নাকি হচ্ছে ডুপ্লিকেট ইউএস পোলো, এই বিষয়গুলো কিন্তু ওনার বেশ কনসার্ন। ওরা কিন্তু হচ্ছে যে একটু ব্র্যান্ড কনসার্ন হওয়া শুরু করেন আর কি, বা অনেকেই ব্র্যান্ড বেশ ব্র্যান্ড কনসার্ন, ঠিক আছে? আমি বলছি না যে ভার্সিটি লাইফে ব্র্যান্ড কনসার্ন থাকে না, ভার্সিটি লাইফে অনেকেই আছেন যারা ব্র্যান্ড কনসার্ন থাকেন, কিন্তু কম্পারেটিভলি ব্র্যান্ড কনসার্ন হওয়ার সুযোগটা তুলনামূলকভাবে কম, যতটা হচ্ছে যে কর্পোরেট লাইফে ব্র্যান্ড কনসার্ন হয়ে ওঠেন একজন মানুষ, ঠিক আছে? তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তাদের হচ্ছে যে প্রবাবল যে হচ্ছে যে মানে প্রবলেম, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সেই প্রবলেমটাকে আমাদের নোট করতে হবে, এবং প্রবলেমটা নোট করার সময় দেখবেন যে বাঞ্চ অফ প্রবলেম, একটা দুইটা না, অনেকগুলো ছোট 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 বড় অনেকগুলো প্রবলেম চলে আসবে। এগুলোকে এবার হচ্ছে যে সিরিয়ালে নেবেন, সবচেয়ে বড় প্রবলেম কোনটা, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবলেম কোনটা, তৃতীয় সর্বোচ্চ প্রবলেম কোনটা। এবং এটা কিন্তু হচ্ছে যে এই এসি রুমে বসে বা আপনার বাসায় বসে বসে আপনি কল্পনা করে করে হচ্ছে যে বের করে ফেলতে পারবেন না। এটার জন্য আপনার কি করতে হবে? এটার জন্য আপনার মানুষের সাথে কথা বলতে হবে। এই যে মিস্টার জনি এবং মিস্টার মুন্নার মতো যে মানুষরা আছেন তাদের সাথে একটু গল্প করতে হবে, তাদেরকে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? এবং এটার হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো যেটা করে, ধরেন নেলসনের মতো হচ্ছে যে বড় বড় ব্র্যান্ডদেরকে তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে মার্কেট রিসার্চ করার জন্য। নেলসন কি করে, তাদের হচ্ছে যে টিমকে রাস্তায় নামিয়ে দেয়, তাদের টিম গিয়ে হচ্ছে যে ঘুরে 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 ডেটা কালেক্ট করে, সেই ডেটার উপর বেস করে হচ্ছে যে সেকেন্ডারি টিম হচ্ছে যে ডেটার মানে এগুলোর কিউরিফিকেশন করে, কোয়ালিটি ভ্যালিডেশন করে যে ডেটাগুলো ঠিক আছে কি ঠিক নেই, হ্যাঁ? তারপর হচ্ছে যে তাদের যারা হচ্ছে যে এক্সপার্ট আছেন সেই এক্সপার্টরা এই ডেটাগুলোকে সুন্দর করে সাজান, ডেটাগুলো থেকে হচ্ছে যে ভ্যালুয়েবল হচ্ছে যে ইনসাইটস বের করেন, এগুলোকে পরিসংখ্যান এবং হচ্ছে যে বিভিন্ন মেথোডোলজি ব্যবহার করে, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে এগুলো থেকে বিভিন্ন ধরনের হচ্ছে যে ফাইন্ডিংস বের করে নিয়ে আসেন। দেন ওই ফাইন্ডিংস এর উপর বেস করে মার্কেটিং এক্সপার্টরা ডিসিশন নেন, রাইট? এখন ধরেন এখন ধরেন হচ্ছে যে বিষয়টা হলো যে এখন আমরা যারা স্টার্টআপ আছি বা মিড লেভেল বিজনেসম্যান বা হচ্ছে যে মোটামুটি মধ্যম সারির বিজনেসম্যান বা একটু ভালো সারির বিজনেসম্যান, আমাদের পক্ষে কিন্তু এরকম এই লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে বা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেকটা প্রোডাক্ট বা টপিকের জন্য আলাদা আলাদা করে এরকম রিসার্চ পরিচালনা করাটা আসলে ডিফিকাল্ট। এবং সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করে, বা টাকা থাকলেও সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কতটুকু বের হবে সেটাও কিন্তু হচ্ছে যে বের করাটা মানে ডিফিকাল্ট। তো আমরা কি করতে পারি? যেমন একটা সুপার স্টোর, যেমন মিনাবাজার, আগোরা অথবা হচ্ছে যে স্বপ্ন, এরকম এই তিনটার যে কোনো একটা সুপার স্টোরে একজন কানেক্টেড আছেন আমার সাথে ফেসবুকে। তো উনি দেখি হচ্ছে যে মাঝে মাঝে স্ট্যাটাস দেন সুপার শপ থেকে যারা কেনাকাটা করেন, কারা কারা কেনাকাটা করেন, আপনাদের রিসেন্ট অভিজ্ঞতা কি, ঠিক আছে? বা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। তো আমি যখন প্রথমবার ওনার এই স্ট্যাটাসটা দেখলাম, আমিও সুন্দর করে একটু কমেন্ট করে দিলাম, জি আপা আমি আছি। তো সুন্দর করে উনি তার কিছুক্ষণ পরে হচ্ছে যে আমাকে একটা মেসেজ পাঠালেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এটা নিয়ে একটু গবেষণা করছি, যদি আপনি একটু কষ্ট করে আমাকে একটু সহযোগিতা করতে পারেন। আমি বললাম জি বলুন।
তো উনি বললেন যে মানে আমাকে একটা একটা করে কোশ্চেন জিজ্ঞেস করছেন নাকি, শেষ কবে সুপার শপে গিয়েছেন, আমাদের সুপার শপে কবে গিয়েছেন শেষ, কোনো পরিবর্তন চোখে পড়েছে কিনা, কোন বিষয়টা খুব ভালো লেগেছে, কোন বিষয়টা খুব খারাপ লেগেছে, আপনার কোনো সাজেশন আছে কিনা। তো দেখেন উনি যদি এরকম 50 জনের সাথে হচ্ছে যে কথা বলেন, একটা অ্যাভারেজ ডেটা কিন্তু বের হয়ে আসে, যেই জিনিসটা হয়তোবা উনার চিন্তাতেও ছিল। ঠিক আছে, যেমন যেমন হচ্ছে যে এটা নিয়ে বলার সময় হচ্ছে যে আমি একটা পয়েন্ট আইডেন্টিফাই করেছিলাম যে আপনাদের সুপার শপে অমুক একটা ব্র্যান্ডের অমুক একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে একজন খুব চেষ্টা করেছে আমার কাছে বিক্রি করার জন্য। মানে আমি নিজেও এককালে এই কাজগুলো করেছি ক্যারিয়ারের শুরুর দিকে। ঠিক আছে, প্রোডাক্ট নিয়ে সুপার শপে বা কাঁচা বাজারে মানে এগুলোকে প্রোডাক্ট পজিশনিং এর জন্য কাজ করা, যে মানুষকে অ্যাওয়ার্ড করা, প্রোডাক্ট অ্যাওয়ারনেস করা, ডাটা কালেকশন করা। ঠিক আছে, এই ধরনের এনাদের কষ্টগুলো আমি খুব ভালোভাবে বুঝি। তো বললাম যে হচ্ছে যে উনি খুব চেষ্টা করেছেন এবং ওনার আন্তরিকতায় বা চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই প্রোডাক্টটার হচ্ছে যে প্যাকেটে বা হচ্ছে যে ওয়েবসাইটে যে ছবিটা দেওয়া আছে এটা যথেষ্ট লুক্রেটিভ, বাট প্রোডাক্টটা যখন হচ্ছে যে আমি প্যাকেটের উপর দিয়ে, প্যাকেটের যে হচ্ছে যে মানে ট্রান্সপারেন্ট অংশটা ছিল সেটা দিয়ে যখন আমি একটু প্রোডাক্টটা তাকিয়ে দেখলাম, আমি দেখি হচ্ছে যে উপরের ছবির সাথে ভিতরের মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু সম্পর্ক। দিস ইজ ওয়াই আমি কিন্তু প্রোডাক্টটা কিনিনি, অথচ ওই প্রোডাক্টটা আমার দরকার ছিল। আমি অন্য আরেকটা ব্র্যান্ডের ওই সেম প্রোডাক্টটি কিনেছি, ওনার সামনেই কিনেছি, কিন্তু ওই প্রোডাক্টটা আমি কিনিনি। ওয়াইরাস উনি অনেক আগ্রহ নিয়ে আমাকে অ্যাপ্রোচ করেছিলেন। তো এই যে দেখেন এই বিষয়টা কিন্তু হচ্ছে যে উনার কান পর্যন্ত যাওয়ার কথা ছিল না, কিন্তু উনি যখন এরকম হচ্ছে যে একটু 10 জন 20 জন 50 জন 100 জন 150 জন 200 জনের সাথে হচ্ছে যে কথা বলছেন, তখন কিন্তু উনি এরকম আমার মতো ডেফিনেটলি আরো অনেকে অনেক ধরনের ভ্যালুয়েবল ইনসাইটস দিয়েছে। এই ইনসাইটস গুলোর উপর বেস করে ওনারা কিন্তু হচ্ছে যে কাজ করেছে। তো মজার বিষয় হচ্ছে যে আমি পরবর্তীবার যখন ওই সুপার শপে গিয়েছি, আমি কিন্তু হচ্ছে যে ওই প্রোডাক্টটা অনেক বেটার অবস্থায় পেয়েছি। তার মানে ওনারা প্রম্পট অ্যাকশন নিয়েছেন। তো আপনি কি করবেন, এই যে টার্গেট গ্রুপকে যে আইডেন্টিফাই করলেন, ওনাদের সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে, অবজার্ভ করতে হবে। ওনারা যেখানে হচ্ছে যে মানে ইন্টারাক্ট করেন সেইখানে হচ্ছে যে গিয়ে ইন্টারাক্ট করতে হবে। ঠিক আছে, করে টোরে আপনাকে হচ্ছে যে ফাইন্ডিংস গুলো বের করে নিয়ে আসতে হবে, এবং ফাইন্ডিংস গুলো বের করে এই যে কে কতজন কোন বিষয়টা নিয়ে কতবার কথা বলেছেন এগুলোর উপর বেস করে আবার হয়তো বা মানে ধাপে ধাপে 2-3 ধাপে হচ্ছে যে তাদেরকে 2-3 অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে কথাবার্তা বলে আড্ডা দিয়ে তাদের কাছ থেকে কিন্তু হচ্ছে যে ইনসাইটস গুলো বের করে নিয়ে আসা। আর ফেসবুকের বিভিন্ন ডেডিকেটেড গ্রুপের কল্যাণে এখন তো এই বিষয়টা হচ্ছে যে অনেক ইজি। যেমন আমাদের গত একটা ব্যাচে একটা কোর্সে এক ভাইয়া বলছিলেন যে উনি চা নিয়ে কাজ করেন। তো উনি খুব আফসোস করছিলেন যে এই চা রিলেটেড হচ্ছে যে কোশ্চেন আমি কারে করবো, সবাই তো কম বেশি চা খায়। তো আমি হচ্ছে যে হুট করে মানে ওনাকে বলে বসলাম যে ফেসবুকে যে চাকর কল্যাণ সমিতি বা চাকর টাইপের একটা গ্রুপ আছে, নামের একটা গ্রুপ আছে, এক্সাক্ট নামটা আমার মনে নেই, আমি ওই গ্রুপের মেম্বার। তো ওই গ্রুপে কি আপনি হচ্ছে যে একটু ঢু মেরেছেন? বললো যে আল্লাহ না ভাই, আমি তো এরকম গ্রুপ আছে জানি না। বললাম শিগগির সার্চ দেন, ঢু মারেন, 2-3 দিন স্টাডি করেন, প্রয়োজনে এখানে 2-4টা স্ট্যাটাস দেন, কথাবার্তা বলেন, দেখেন কি রেজাল্ট আসে। উনি 3 দিন পরে আমাকে ফোন করে বলছেন যে আমাকে জানালেন যে ভাইয়া মানে এই গ্রুপের কন্টেন্ট গুলো পড়ার পর থেকে আমার মার্কেটিং এর চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে গেছে। কারণ মানুষ কি কি বিষয় নিয়ে ফ্যাসিনেটেড, কোন ধরনের চা পছন্দ করে, কিভাবে চা খাইতে পছন্দ করে, এরকম আমি প্রচুর ইনফরমেশন এখান থেকে পেয়েছি, যেটা আমার হচ্ছে যে প্ল্যানিংটাই ধরে চেঞ্জ করে দিয়েছে। তো মানে এটা জাস্ট ফর এক্সাম্পল। তো এরকম হচ্ছে যে প্রচুর ডেডিকেটেড গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে জয়েন করেন, অবজার্ভ করেন। ঠিক আছে, এটা নিয়ে যারা প্যাশনেট, আপনার প্রোডাক্ট বা এই সার্ভিস রিলেটেড যারা প্যাশনেট বা যাদের প্রয়োজন, তাদেরকে হচ্ছে যে নক করেন, তাদের কাছ থেকে শুনেন, দেখবেন যে হচ্ছে যে আপনি প্রচুর প্রবলেম পেয়ে গিয়েছেন, এবং সেই প্রবলেম গুলোকে অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন, অথবা হচ্ছে যে কয়েক ধাপে কোশ্চেন করলে আপনি বুঝতে পারবেন কোন প্রবলেমটা গুরুত্বের দিক থেকে সবচেয়ে হচ্ছে যে উপরে, তারপর কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা, এভাবে সিরিয়াল করে সাজান। এবং সাজানোর পরে আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টের সাথে আপনার সার্ভিসের ফিচার বা প্রোডাক্টের ফিচার অথবা আপনার প্রতিষ্ঠানের স্ট্রেংথ, এই সব কিছু মিলিয়ে আপনি হচ্ছে যে ওই প্রবলেম গুলোর সাথে ম্যাচ করিয়ে দেখেন যে কোন কোন প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। ডেফিনেটলি আপনি একজন সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন না, বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস দিয়ে সমস্ত প্রবলেম সলভ হবে না। আবার হতে গেলেও ওইটার যে কস্টিং আসবে সেটা আকাশ ছুঁবে, রাইট? অতএব আপনি হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফাই করেন এখান থেকে, যেই প্রবলেম গুলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস সলভ করতে পারবে, রাইট? দিয়ে
এই প্রবলেম গুলোকে লিস্ট করে ফেলেন। তাহলে 2 নম্বর প্রথম ধাপ আমরা যেটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে যে আপনার টার্গেট গ্রুপ সিলেকশন, দেন হচ্ছে যে প্রবলেম সিলেকশন। তৃতীয় যে পয়েন্ট আপনাকে খুঁজে বের করতে হবে আপনার স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, হোয়াট মেক্স ইউ ইউনিক। এই যে প্রবলেমটাকে আপনি সলভ করছেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা দিয়ে, এই আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে ঠিক কোন জিনিসটা ইউনিক করে তুলেছে। কারণ আপনারা অবশ্যই হচ্ছে যে ব্লু ওশন স্ট্র্যাটেজি, রেড ওশন স্ট্র্যাটেজি, এই মানে শব্দগুলো কম বেশি শুনেছেন মার্কেটিং টার্ম। আমি ওগুলো ডিপে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু হচ্ছে যে আমি খুব সহজ করে বলি, সবাই চাল বিক্রি করে, আপনিও চাল বিক্রি করেন। তাহলে মানুষ চাল কেনার সময় এই যে গড়ে পদে যে চাল, সব মুদির দোকানে চাল পাওয়া যায়, এবং একই চাল, নাজেশাল চাল, তারপর হচ্ছে যে মিনিকেট চাল, এই যে 28, তারপরে ইত্যাদি বিভিন্ন নামের চাল পাওয়া যায়, ঠিক আছে, একই চাল। তো সবার চালের সাথে আপনার চালও যদি একই হয়, তাহলে হচ্ছে যে মানুষ দুইটা বিষয়ের উপর বেস করে ডিসিশন নেবে, যে কে কাছে, কার কাছ থেকে সহজে কিনে ফেলা যায়, ঠিক আছে, অথবা তার কাছ কে হচ্ছে যে সবচেয়ে কমে দিচ্ছে, এই দোকানে 35 টাকায় দিচ্ছে, ওই দোকানে 34 টাকায় দিচ্ছে, ডেফিনেটলি মানুষ 34 টাকায় যাবে। এবং ও 34 টাকায় দিচ্ছে দেখে আপনি আবার চিন্তা করলেন, না তুমি 34 টাকা দিয়ে বিজনেস করতে হবে, দাঁড়াও, কাস্টমার টানতেছে, কাস্টমার তো কমই খোঁজে। এরকম দেখবেন যে এটা একেবারে কমন একটা অভিযোগ, কাস্টমার খালি সস্তা খোঁজে, কাস্টমার বেশি দামে কিনতে চায় না। এই অভিযোগের ইভেন আমিও করতাম এই অভিযোগ, কিন্তু যখন বুঝতে শিখলাম যে কেন সস্তা খোঁজে, এটা খুঁজতে যখন গেলাম, তখন দেখলাম যে সবাই তো একই কথা বলতেছে, সবাই বলতেছে এটা চাল, সবাই চাল বিক্রি করতেছে। তবে চালই যখন কিনবো, ওই নাজিরশাহী চালই যখন কিনবো, তাহলে যে হচ্ছে যে কমে দেবে তার কাছ থেকে কিনবো, যে 2 টাকায় বাঁচলেও তো আমার 2 টাকা বাঁচে, বিপদের সময় কে দেয় 2 টাকা, তাহলে 2 টাকা বেশি দিয়ে আমি একজনের কাছ থেকে কিনতে যাবো, কোন দুঃখে। এই বিষয়টা আপনার এখন ধরে ফাইন্ড আউট করতে হবে। হয়তো বা হচ্ছে যে আপনার দোকান একটু দূরে, আপনাকে একটা মানে অন্যান্য মুদির দোকানে গিয়ে নিয়ে আসতে হয়। এই যে আমি এই মাসে নতুন বাসায় উঠলাম, নতুন বাসায় উঠার পরে আমাদের বাসার অপোজিটেই মুদির দোকানে গেলাম, পরিচয় হলো, এবং হচ্ছে যে আমার যেটা অভ্যাস, নতুন কোনো দোকান মানে কোনো দোকানে গেলে খুঁটায় দেখি প্রোডাক্ট প্লেসমেন্ট, নতুন কি প্রোডাক্ট আসছে, কোন প্রোডাক্ট কিভাবে শো হচ্ছে, এটা অভ্যাস হয়ে গেছে। ওই যে মুচি নজর জুতার দিকে, তো দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ এগুলো দেখছিলাম, প্রয়োজনীয় কেনাকাটা করছিলাম। তো এর মধ্যে হচ্ছে যে দোকানদারের সাথে একটু আলাপ আলোচনা হলো, ওনার সাথে কথা হলো। তো উনি বললেন যে ভাইয়া, আমাদের এই যে ভিজিটিং কার্ডটা রাখুন, এখানে আমাদের নাম্বারটা আছে, আপনি যেহেতু এই সামনের বাসায় উঠেছেন, আমরা হচ্ছে যে এই রোডে মোটামুটি যত বাসা আছে, আপনি শুধু একটা ফোন দিবেন, আমরা হচ্ছে যে আপনার বাসার দারোয়ানের কাছে পৌঁছে দেবো, দারোয়ান আপনাকে দিয়ে যাবে, অথবা বললে আমরা সরাসরি আপনার গেটে পৌঁছে দেবো। ধরেন এখানে থেকে আরেকটু মানে পাশেই আরো একটা মুদির দোকান আছে, ওটা একটু ছোট, ঠিক আছে, উনি কিন্তু হচ্ছে যে আমাকে এই সার্ভিসটা দিচ্ছেন না। এখন যে দোকানে আমাকে হচ্ছে যে বাসায় এনে পৌঁছে দিয়ে যাবে, আমি কিন্তু হচ্ছে যে স্বাভাবিকভাবেই হচ্ছে যে সে যদি একটু 2 টাকা বেশিও নেয়, আই ওন্ট বদার। সে যদি হচ্ছে যে চালের কেজিতে ধরেন হচ্ছে যে 56 টাকাও নেয়, আরেক দোকানে 54 টাকা আছে, আই ওন্ট বদার। কারণ কি? কারণ হচ্ছে যে আমি এমনিতে আলসে মানুষ, তার উপরে আবার কাজ কামে ব্যস্ত থাকি, ও যাবো চাল আনবো, এই সময় থেকে হচ্ছে যে একটা ফোন করে দাও আমার জন্য মোর কনভিনিয়েন্ট। তাতে করে যদি প্রতি কেজিতে 2 টাকা 3 টাকা বেশিও দিতে হয়, আই ওন্ট বদার। তাহলে এই যে দেখেন, এই যে হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে সে আরো 4-5টা মুদির দোকান থেকে, 8-10টা মুদির দোকান থেকে নিজেকে ইউনিক করে তুলবে। উনাকে কিন্তু আমি এখন কোশ্চেন করব না যে ভাই পাশের দোকানে 54 টাকায় চাল কেজি বিক্রি করে, আর আপনি 56 টাকায় আমার কাছে বিক্রি করতেছেন, এটা কি মগের মূল্য নাকি? বরঞ্চ আমি ওনার কাছে হ্যাপি ওনার সার্ভিস পেয়ে, ফোন দিলে 5 মিনিটের মধ্যে বাসা চলে আসতেছে, রাইট? তো এইরকম একই চাল শুধুমাত্র একটা সার্ভিসের কারণে, শুধুমাত্র একটা এক্সট্রা সার্ভিসের কারণে ওনার বিষয়টা ইউনিক হয়ে গেল, এবং মজার বিষয়, জানি না এই চাল দোকানদারের দেখা দেখি কিনা, আমি জানি না। লন্ড্রিতে গেলাম, এবং হচ্ছে যে নতুন এলাকায় উঠেছি, লন্ড্রিতে একটু খোঁজ খবর নিতে গেলাম যে লন্ড্রি কোথায় আছে। আমাদের রাস্তার 2 মাথায় 2টা লন্ড্রি আছে, আমাদের বাসাটা রাস্তার মাঝ বরাবর, ঠিক আছে। তো ডান পাশের যে লন্ড্রি, ওইখানে বললো যে সমস্যা নেই, আপনি এসে দিয়ে যান, আমরা হচ্ছে যে ইস্ত্রি করে দেবো, রাখবো, আপনি আবার নিয়ে যান। ঠিক আছে, আমার খুব বেশি হচ্ছে যে আগ্রহ বোধ করলাম না।
তারা কিন্তু হচ্ছে যে মানে পার লন্ড্রিতে হচ্ছে যে 7 টাকা করে চার্জ করতেছে। আরেকটা লন্ড্রিতে হচ্ছে যে একদিন আসার পথে গেলাম, ওনারা বললেন যে স্যার আপনি হচ্ছে যে সমস্যা নেই, আপনি হচ্ছে যে ফোন দিয়েন, আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। আমি বললাম যে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে? বললো ওইটা যদি আপনি খুশি হয়ে যাচ্ছে যে 10-20 টাকা রিক্সা ভাড়া দেন তো দিবেন। আর পার ইয়ে কত? বললো 10 টাকা। তো দেখেন কোথায় 7 টাকা আর কোথায় 10 টাকা পার পিস লন্ড্রিতে। 3 টাকা কিন্তু সে বাড়িয়ে ফেলেছে। এবার আপনি চিন্তা করে দেখেন এলাকার অধিকাংশ লোক কোন লন্ড্রিতে দেয়? ওই লন্ড্রিতে, যে যারা হচ্ছে যে ওই যে হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছে। কারণ ওই লন্ড্রিতে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক মানে যারা হচ্ছে যে চাকুরিজীবী বা যারা ব্যবসায়ী বা যারা একটু বিজি লাইফ লিড করেন তাদের অনেকের জন্য এটা কিন্তু টু মাচ পেইনফুল। তার থেকে বাসা থেকে এসে নিয়ে যাবে, বাসায় এসে দিয়ে যাবে, না। এবং এখানে 3 টাকা বেশি দিতেও কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষই গায়ে বাঁধবে, রাইট? তো বিষয়টা হচ্ছে যে এত কিছু বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনার এরকম কিছু ইউনিক ভ্যালু বা ফিচার অ্যাড করতে হবে যেটা আপনাকে অন্যদের তুলনায় ইউনিক করে তুলবে, যেটা আপনাকে হচ্ছে যে কি করবে যেটা আপনাকে কম্পিটিশন থেকে যেটা সাহায্য নিয়ে কম্পিটিশন থেকে আপনি অনেক উপরে উঠে আসবেন। ফাইট করতে হবে না, মার্কেটে ফাইট করতে হবে না। ওই চালের দাম 52 টাকা না 53 টাকা এটা নিয়ে সব মুদির দোকানদার ফাইট করছে, আর আরেকজন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে অনায়াসে হচ্ছে যে 55 টাকায় চাল সেল করছে, রাইট? তো এই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে খুঁজে বের করতে হবে হোয়াট মেক্স ইউ ইউনিক, হোয়াট মেক্স ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইউনিক, ঠিক আছে? দেন আমাদের 4 নম্বরে যে পয়েন্টটা আছে সেই যে বিষয়টা আমাদেরকে ডিসাইড করতে হবে হোয়াট কন্টেন্ট ফরম্যাটস উইল ইউ ফোকাস অন। আপনি কোন টাইপের কন্টেন্ট ফরম্যাটে ফোকাস করবেন? দেয়ার আর লটস অফ কন্টেন্ট ফরম্যাটস, ইনফোগ্রাফিক আছে, ভিডিও আছে, ব্লগ পোস্ট আছে, ঠিক আছে, ডিজাইন আছে, মিম আছে, প্রচুর ইবুক আছে, অনেক ধরনের কন্টেন্ট ফরম্যাট আছে। এখন আপনি কোন টাইপের কন্টেন্ট ফরম্যাটে হচ্ছে যে কি করবেন? আপনি কোন টাইপের কন্টেন্ট ফরম্যাটে মানে কোন টাইপের কন্টেন্ট ফরম্যাট অ্যাডপ্ট করবেন, এইটা ডিপেন্ড করে বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর। একটা ফ্যাক্টরের উপর বেস করে আপনি ডিসিশন নিতে পারবেন না। প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনার টার্গেট গ্রুপ, তারা কোন টাইপের কন্টেন্ট ফরম্যাটে হচ্ছে যে বেশি এঙ্গেজড হয়, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে কোন টাইপের কন্টেন্ট ফরম্যাট দিয়ে অনেক ভালোভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? যেমন ধরেন একেবারে কমন কথা হলো সোশ্যাল মিডিয়ার এই যুগে এসে মানে অনলাইনের এই যুগে মানুষ এত বেশি স্ক্যাটার্ড, এত বেশি হচ্ছে যে অস্থির যে বড় কন্টেন্ট কেউ করতে চায় না, এটা একবারে কমন অভিযোগ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে ধরেন যেগুলো লার্নিং বেসড কন্টেন্ট এবং হচ্ছে যে যেটা নিড বেসড লার্নিং, বিপদে পড়ছেন এখন জানতে হবে, তখন কিন্তু হচ্ছে যে কন্টেন্ট যত বড় হয় ওইটার প্রতি মানুষের আগ্রহ তত বাড়ে। যেমন একজন ফেসবুকে হচ্ছে যে অ্যাড দিচ্ছেন কিন্তু তার মানে অ্যাড থেকে সেল আসছে না, এখন উনি জানতে চান যে আরে অ্যাডের পিছনে এত টাকা খরচ করতেছে সেল আসে না কেন। এইটা নিয়ে যদি একটা কন্টেন্ট হয়, সেটা যদি ব্লগ হোক, ভিডিও, সেটা যত বড় হবে মানুষ ওইটার প্রতি তত আকৃষ্ট হবে এবং হয়েছে ন্যাচারালি যে আচ্ছা অনেক কিছু বোঝা যাবে, জানা যাবে এখান থেকে। ওইটা যদি একটু সুখপাঠ্য হয় বা ভিডিওটা যদি একটু হচ্ছে যে মানে মজার হয়, তখন কিন্তু হচ্ছে যে উনি কিন্তু ইয়ে করে ফেলবেন, এটার সাথে কানেক্টেড হবে। আবার ধরেন হচ্ছে যে প্রোডাক্টের ডেসক্রিপশন, ওইটা বিশাল করে হচ্ছে যে একটা 500-1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলেন প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা যদি হচ্ছে যে ওনার একেবারে জীবন রক্ষাকারী প্রোডাক্ট টাইপের বা খুবই ইমার্জেন্সি প্রোডাক্ট টাইপের না হয়, খুবই সেন্সিটিভ বা সফিস্টিকেটেড প্রোডাক্ট না হয়, তাহলে কিন্তু উনি ওটা দেখবেন এত বড় লোক পরে বলা। আবার ধরেন প্রোডাক্ট রিভিউ, মোবাইল কিনবে, এখন হচ্ছে যে বাজেট 30,000 টাকা 20,000 টাকা, তো 20,000 টাকার মধ্যে কি কি মোবাইল আছে, কোনটা বেস্ট, কোনটা কোন দিক থেকে বেস্ট, এই মানে কম্পারেটিভ ডিসকাশন গুলো, এই ভিডিওটা মোটামুটি হচ্ছে যে মিডিয়াম হলে এটা হচ্ছে যে মানুষ আগ্রহ করে দেখবে। এটা যদি অনেক লেন্থি হয়ে যায় তাও দেখবে না, আর এটা যদি অনেক শর্ট হয়ে যায় তাহলে এত অল্পতে সে বুঝবে না কিছু, দেখে তার মধ্যে একটা অতৃপ্তি থেকে যাবে, রাইট? তাহলে এখন আপনার হচ্ছে যে দুইটা বিষয়, একটা হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিস এবং টার্গেট গ্রুপ, এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে মানে ফরম্যাট বের করতে হবে যে কোন ফরম্যাটে আপনি ইয়ে করবেন, কন্টেন্ট পাবলিশ করবেন, ঠিক আছে? এবং ফরম্যাটের ক্ষেত্রে হচ্ছে যে একটা বিষয় খুবই সত্যি, সেটা হচ্ছে যে আপনি এবি টেস্টিং না করে
মোটামুটি হচ্ছে যে বিভিন্ন ধরনের ফরম্যাট নিয়ে টেস্টিং না করে আপনি কিন্তু এই ডিসিশন হচ্ছে যে সচরাচর নিতে পারবেন না। আপনার মাঝে মাঝে এই টেস্টিং গুলো করতে হবে। ভিডিও দিয়ে দেখতে পারেন, ইমেজ দিয়ে দেখতে পারেন, ইমেজের সাথে আর্টিকেল দিয়ে দেখতে পারেন, শুধু আর্টিকেল দিয়ে দেখতে পারেন, 2-4 লাইনের হচ্ছে যে কোড দিয়ে দেখতে পারেন, ওয়েবসাইট দিয়ে দেখতে পারেন, ব্লগ পোস্ট দিয়ে দেখতে পারেন, ইবুক দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? এরকম অনেক কিছু দিয়ে আপনি ট্রাই করে 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 দেখতে পারেন, রাইট? তো দেন 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে হোয়াট চ্যানেল will you publish on? আপনি কোথায় এটা পাবলিশ করবেন? এই যে কন্টেন্টটা বানাইলেন কোথাও না তো কোথাও পাবলিশ করতে হবে। তো আপনারা এটা একটু হচ্ছে যে মানে বেস করে মানে এটা একটু প্ল্যানিং এর মধ্যে রাখতে হবে। কি কারণে? চ্যানেল ভেদে কিন্তু হচ্ছে যে কন্টেন্টের ধরন বদলেছে। চ্যানেল ভেদে কন্টেন্টের ধরন বদলেছে। যেমন ধরেন ফেসবুকে খুবই সিরিয়াস কথাবার্তার সাথে মানুষ কিন্তু একটু এঙ্গেজড কম হয়, কম্পারেটিভলি কম হয়। খুব সিরিয়াস কথাবার্তার সাথে মানুষ কম্পারেটিভলি কম এঙ্গেজড হয়, কারণ ফেসবুক হচ্ছে একটা এন্টারটেইনিং প্ল্যাটফর্ম। আমরা এই জায়গাটা না খুব ভুলে যাই। আমরা ফেসবুকে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে হচ্ছে যে মানে ট্রিট করা শুরু করে দিয়েছি। আমরা ফেসবুকে একটা সেল প্ল্যাটফর্ম হিসেবে ট্রিট করা শুরু করে দিয়েছি। আমরা ফেসবুককে একটা লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ট্রিট করা শুরু করে দিয়েছি। আমরা যারা কন্টেন্ট মার্কেটার, আমরা যারা মার্কেটার, এন্টারপ্রেনার, আমরা দিন শেষে ফেসবুক কিন্তু হচ্ছে যে একটা এন্টারটেইনিং প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া ইজ দ্য এন্টারটেইনিং প্ল্যাটফর্ম। মানুষ এখানে আসে কিন্তু বিনোদনের জন্য। আপনি খুব খেয়াল করে দেখেন, একেবারে গুছিয়ে গাছিয়ে ফেসবুকে হ্যাঁ বসেছি, আমি আজকে ফেসবুক থেকে এই 10টা টপিক শিখে তারপর বের হব, এরকম হয়েছে কখনো? ডেফিনেটলি হয়নি। আমরা ফেসবুকে যখন হচ্ছে যে ফেসবুকিং করি, মানে অটোমেটিক্যালি দেখবেন ইউ গট রিল্যাক্সড। আপনার পুরো বডি ছেড়ে দিয়েছে, আপনি একটু রিল্যাক্সেশনের মধ্যে আছেন। আপনি একটু হচ্ছে যে ইভেন আপনার হচ্ছে যে মোটামুটি একটা আলসেমি ভর করেছে, একটা মানে মৃদু অলসতা হচ্ছে যে আপনার উপরে ভর করে যাবে, এবং আপনি স্ক্রল করতেই আছেন করতেই আছেন করতেই আছেন। কখনো কখনো তো কেন স্ক্রল করছেন সেটাও হচ্ছে যে বোঝা যায় না, অভ্যাসবশত স্ক্রল করে যাচ্ছেন, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত চোখে কোনো কিছু একটা আটকে গেল, চোখে আটকে গেল, সেটার মধ্যে ঢুকলেন, যদি ভালো লাগে কন্টিনিউ করলেন, ভালো না লাগলে আবার স্ক্রল। Why? Because this is an entertaining platform. এবং হচ্ছে যে ওই এন্টারটেইন কে মেইনটেইন করে তাকে এন্টারটেইনমেন্ট দিয়ে দেন হচ্ছে যে আপনার বাদবাকি কার্যক্রম, তাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার মাধ্যমে এন্টারটেইনিং ওয়েতে আপনি তাকে লার্নিং দেন, তাকে হচ্ছে যে প্রোডাক্ট গাইডলাইন দেন, অথবা প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করেন, তাকে বিক্রয় করার জন্য ক্রয় করার জন্য উদ্বুদ্ধ করেন, যাই করেন না কেন, ফার্স্ট আপনার মাথায় রাখতে হবে দিস ইজ অ্যান এন্টারটেইনিং প্ল্যাটফর্ম। ইফ দে গট এন্টারটেইনড, they will remember, they will connect it. If not, they just reject it. They will just reject it, right? তো এই বিষয়টা হচ্ছে যে মাথায় রেখে, এবং প্রত্যেকটা চ্যানেলের কিন্তু হচ্ছে চ্যানেল মানে ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল না, প্রত্যেকটা প্ল্যাটফর্মকে আমরা চ্যানেল হিসেবে ট্রিট করছি। তো প্রত্যেকটা চ্যানেলের কিন্তু নিজস্ব কিছু হচ্ছে যে ইয়ে আছে, ফিলোসফি আছে, নিজস্ব কিছু হচ্ছে যে প্রয়োজনীয়তা আছে, নিজস্ব কিছু ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতাগুলো আপনাকে ওন করতে হবে। যেমন ফেসবুক মানে সমস্ত মানুষের একটা আড্ডাখানা টাইপের, পিওর আড্ডাখানা। ইনস্টাগ্রামে কিন্তু আবার এত আড্ডা টাড্ডা হয় না। ইনস্টাগ্রাম হচ্ছে যে মানে ফটো শেয়ারিং সাইট। ফেসবুকে যদি সারাদিনে আপনি 20টা ছবি দেন নিজে, অনেকেই দেখবেন যে বিরক্ত হয়, এত ছবি দেয়। ওয়ারাজ ইনস্টাগ্রামে আপনি যত বেশি ছবি দিবেন, আপনি তত বেশি হচ্ছে যে কি পাবেন, কানেক্টেড হবেন, তত বেশি এঙ্গেজমেন্ট পাবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম হচ্ছে যে মানে বেস জায়গাটা হচ্ছে যে ফটো শেয়ারিং। টুইটার হচ্ছে যে অল্প কথায় অনেক বেশি বোঝানোর জায়গা, কথা অল্প হবে, মানে মরিচ ছোট ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি, এই জায়গা হচ্ছে যে টুইটার। ইউটিউব তো বুঝতেই পারতেছেন, ভিডিও ভিডিও ভিডিও, ইউটিউবে তো ভিডিও ছাড়া আর কিছু হাইলাইটও করে না। ধীরে ধীরে ইউটিউব মানে নতুন 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 অনেকগুলো ফিচার আনছে, কিন্তু ইউটিউবের মূল জায়গা হচ্ছে ইউটিউবে আসে মানুষ ভিডিও দেখতে, ঠিক আছে? সেটা লার্নিং ভিডিও হতে পারে, সেটা এন্টারটেইনিং ভিডিও হতে পারে, সেটা যে কোনো টাইপের ভিডিও হতে পারে, ঠিক আছে? তো অতএব এই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের যে নিজস্বতা, এই নিজস্বতাটুকু বুঝে দেন হচ্ছে যে ওই প্ল্যাটফর্মে হচ্ছে যে কন্টেন্ট আপনার পাবলিশ করতে হবে। কন্টেন্ট একটা বানাইলেন আর গণহারে সব জায়গায় পাবলিশ করলেন, বিষয়টা যেন কখনোই এরকম না হয়। হ্যাঁ, ভিডিও একটা বানিয়েছেন, ভিডিও তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা করে বানানোটা টাইম কনজিউমিং, এবং সেই সাথে হচ্ছে যে মানি একটা ব্যাপার থাকে, মানিটারি বাজেটের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তো সে কিন্তু অ্যাটলিস্ট ক্যাপশনটা তো হচ্ছে যে আপনি চেঞ্জ করবেন,
ফেসবুকে যে ধরনের ক্যাপশন দিবেন ইনস্টাগ্রামে সেই একই ক্যাপশন দিলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। ইনস্টাগ্রামে যে ক্যাপশন দিলেন ইউটিউবে সেই একই ক্যাপশন দিলে সেখানেও ধরা খাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে বড় গল্প লিখেও ক্যাপশন দিতে পারেন ভিডিও বা হচ্ছে যে ডিজাইনের সাথে, কিন্তু টুইটারে তো এত বড় গল্প একসেপ্টই করবে না। আবার আপনি যদি লিঙ্কডইনে যান, ইউ হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল এন্ড ফর্মাল। ফেসবুকে আপনি চাইলে হচ্ছে যে মানে গেঞ্জি পরা একটা ছবি আপলোড করে দিলে হচ্ছে যে পিপল উডন্ট মাইন্ড। কখনো কখনো অনেকে তো খালি গায়ের ছবিও দিয়ে দেন, যদিও উচিত না, ঠিক আছে, বাট স্টিল পিপল উডন্ট মাইন্ড। কিন্তু হচ্ছে যে যখনই আপনি লিঙ্কডইনে যাচ্ছেন তখন কিন্তু হচ্ছে যে আপনার একটা ফর্মাল টোন অফ ভয়েস, ফর্মাল পশ্চার, ফর্মাল হচ্ছে যে অ্যাটিটিউড, সবকিছু ফর্মালিটি মেনটেন করে একটা ফর্মাল অফিসিয়াল ভাব মেনটেন করে চলাটা হচ্ছে যে সবচেয়ে বেশি বাঞ্ছনীয়, রাইট? তো এই যে দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আপনি যখন কন্টেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে যে করবেন, যে আপনি এটা কোন কোন চ্যানেলে পাবলিশ করবেন, সেই চ্যানেলের পাবলিশের সাথে সাথে আপনাকে কিন্তু হচ্ছে যে এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। দেন দ্য সিক্সথ পয়েন্ট, হাউ উইল ইউ ম্যানেজ কন্টেন্ট ক্রিয়েশন এন্ড পাবলিকেশন। আপনার কিন্তু হচ্ছে যে এটা তো কন্টেন্ট মেকিং কিন্তু হচ্ছে যে একটা লং টার্ম প্রসেস, একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি একদিনে 50টা কন্টেন্ট বানায় ছেড়ে দিলেন, অনলাইনে হইচই পড়ে গেল, তারপর আপনার আর কোনো খোঁজ খবর নাই, কোনো লাভ নেই। ওই যে 50টা বানিয়েছেন ওইটাও ওয়েস্টেজ। তাহলে আপনার একটা প্রপার প্ল্যান থাকতে হবে, একটা কন্টেন্ট মার্কেটিং ক্যালেন্ডার থাকতে হবে। ক্যালেন্ডার কিরকম, ধরেন এই যে এরকম ফিজিক্যাল ক্যালেন্ডারের মতো আপনি একটা ক্যালেন্ডার চার্ট করে নিলেন এক্সেল, ঠিক আছে, যে আমার হচ্ছে যে মাসের 1 থেকে 30 তারিখ আমি প্রথম 7 দিনের একটা প্ল্যান করলাম, বা প্রথম মাসের একটা প্ল্যান করলাম। এই প্রথম মাসে হচ্ছে যে আমি কোন কোন টাইপের কন্টেন্ট দেব, আমি কিছু এন্টারটেইনিং কন্টেন্ট দেব, কিছু এঙ্গেজমেন্টাল কন্টেন্ট দেব, কিছু প্রোডাক্ট মানে সেলিং রিলেটেড প্রোডাক্ট সেলের জন্য কিছু কন্টেন্ট দেব, আমার ব্র্যান্ডটাকে আপহোল্ড করার জন্য কিছু কন্টেন্ট দেব। তাহলে আমরা এই যে ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমরা 4টা ভাগে ভাগ করে নিলাম, এন্টারটেইনিং কন্টেন্ট, এঙ্গেজমেন্টাল কন্টেন্ট, প্রোডাক্ট অর সার্ভিস রিলেটেড কন্টেন্ট, ব্র্যান্ড রিলেটেড কন্টেন্ট, রাইট? অথবা হচ্ছে যে অর্গানাইজেশন রিলেটেড কন্টেন্ট। এই 4 ধরনের কন্টেন্ট দিলাম। তাহলে আমার এবার বসে বসে প্ল্যান করতে হবে যে প্রতিদিন আমি কয়টা করে কন্টেন্ট দেব। আমি ধরে নিলাম যে প্রতিদিন আমি 3টা করে বা 2টা করে কন্টেন্ট দেব। তাহলে এবার আমার হিসাব করতে হবে অল্টারনেট ডেতে একদিন আমি হচ্ছে যে একটু এন্টারটেইনিং কন্টেন্ট দিয়ে আমার এঙ্গেজমেন্টটাকে একটু হাই করে নিলাম, দেন আমি হচ্ছে যে সেল ওরিয়েন্টেড কন্টেন্টটা দিয়ে দিলাম ওই দিন। পরের দিন হচ্ছে যে আবার এঙ্গেজমেন্ট পড়ে যাওয়ার আগেই আমি একটা এঙ্গেজমেন্টাল কন্টেন্ট দিয়ে দিলাম, আবার এঙ্গেজমেন্ট কিছুটা বাড়লো, তখন আবার হচ্ছে যে আমি আমার কোম্পানি বা হচ্ছে যে অর্গানাইজেশন রিলেটেড একটা কন্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে ঘুরিয়ে হচ্ছে যে আমি কাজ করলাম, রাইট? তো এটা হইতে পারে একটা ফর্মেট। আপনি এরকম অনেক ধরনের ভাবে আপনি হচ্ছে যে সাজাইতে পারেন আপনার টার্গেট, আপনার হচ্ছে যে প্ল্যানিং, এগুলোর উপর বেস করে। কিন্তু দেয়ার শুড বি এন্ড মাস্ট বি আ প্ল্যান, যে বসে অ্যাটলিস্ট পুরো মাসের না হোক, মানে প্রথম 7 দিনে কোন দিন কি কি কন্টেন্ট যাবে এটা প্ল্যান করে ফেলুন, কোনটা কোন কোন চ্যানেলে যাবে, রাইট? কোনটার জন্য ছবি লাগবে, কোনটার জন্য ভিডিও লাগবে, কোনটার জন্য টেক্সট বানানো লাগবে, এগুলো হচ্ছে যে আপনি কি করবেন, প্ল্যান করে নেবেন। এগুলো আপনি প্ল্যান করে নেবেন। তাতে করে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকদিন সকালবেলা উঠে মাথা চুলকানো লাগবে না, এরে আজকে তো ঘুমের থেকে উঠে দেরি হয়ে গেছে, আজকে ফেসবুকে কি পোস্ট দেব, এটা নিয়ে কিন্তু হচ্ছে যে আপনার মাথা ঘামানো লাগবে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি ধরেন হচ্ছে যে করবেন, কি বলে, নতুন একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসবেন আগে, বা নতুন একটা অফার নিয়ে আসবেন, আগে থেকে একটু হালকা হালকা করে হাইপ তোলা শুরু করেন, ঠিক আছে। আপনার যারা ফ্যান বেজ আছে, আপনার যারা হচ্ছে যে কানেক্টেড অডিয়েন্স আছে, তাদের মধ্যে হালকা হালকা করে হাইপ তোলা শুরু করেন। যেমন আমরা গত রোজার ঈদের পর দিয়ে, খুব সম্ভবত হ্যাঁ রোজার ঈদের পর দিয়ে আমাদের হচ্ছে যে তখন সেল কিছুটা ডাউন, এই যে করোনার কারণে, তো একটু হচ্ছে যে বুস্ট আপ করার দরকার। আমার টিম বললো যে ভাই কাজ কাম একটু কমে গেছে, তো আমি বৃষ্টি পড়তেছে, বারান্দায় দাঁড়ায় কফি খাচ্ছিলাম, কফি খাইতে খাইতে মনে হলো যে এই কিছুদিন পরেই তো আষাঢ় মাস মানে অলরেডি শুরু হয়ে যাচ্ছে, কয়েকদিন বাকি আছে, 2-3 দিন তখন বোধহয় বাকি ছিল আষাঢ় মাসে, ঠিক আছে। এই চিন্তা করতে করতে হচ্ছে যে অবিশ্বাস্য টাইপের একটা অফার দিতে হবে যাতে লোকজনের চোখ ছাড়া বেড়া হয়ে যায়। তো হঠাৎ করে মাথায় ঢুকলো যে হচ্ছে যে অবিশ্বাস্য মানে তো আষাঢ়ের গল্প, মানে অবিশ্বাস্য গল্প, অবিশ্বাস্য কথা, এটার মানে হলো আষাঢ়ের গল্প, ঠিক আছে, আষাঢ়ের গল্প।
তো মজার বিষয় হলো আমি সরাসরি গিয়ে কিন্তু আষাঢ়ি গল্প ডিক্লেয়ার করে দিই, 2-4 জায়গায় জিজ্ঞেস করেছি আষাঢ়ি গল্প বলতে আপনি কি বুঝছেন, ঠিক আছে। তো যারা যারা এর আগে আবার কোনো না কোনো কোর্স করেছেন ওনারা বুঝে গিয়েছেন যে এই টাইপের কিছু মানে এইটা নিয়ে হচ্ছে যে কোনো একটা অফার আসতেছে বা কিছু আসতেছে, তো 2-4 জন অলরেডি তখন নক করে ফেলছেন যে ভাইয়া কোনো অফার আনতেছেন, বললাম যে জি, বললো আচ্ছা ঠিক আছে দেখি কি অফার আনেন, ওয়েট করতেছে, ঠিক আছে। তো এরকম 2-4 জায়গায় জিজ্ঞেস করলাম আষাঢ়ি গল্প কি, অনেক ধরনের হচ্ছে যে কমেন্টস আসলো, অনেক ধরনের উত্তর আসলো যে এইটারে আষাঢ়ি গল্প বলে, এই জায়গা থেকে আষাঢ়ি গল্পের উৎপত্তি, ঠিক আছে। এরকম কয়েকদিন হচ্ছে যে 2-3 দিন আমরা এঙ্গেজমেন্ট বাড়াইলাম, আষাঢ়ি গল্প নিয়ে একটু হাইপ তৈরি করার চেষ্টা করলাম, দেন আমরা হচ্ছে যে আষাঢ়ি গল্প অফার নিয়ে আসলাম, ঠিক আছে। এবং একেবারে হচ্ছে যে মানে ন্যাচারালি হচ্ছে যে আইটি ফার্ম গুলো কি হয়, আইটি ফার্ম গুলো যেহেতু একটু সিরিয়াস বিজনেস এর সাথে জড়িত, সবার কন্টেন্ট খুব সিরিয়াস থাকে যে এইটা হলে এইটা হবে, এইটা হলে এইটা হবে, এই কারণে এইটা। আমরা হচ্ছে যে সিরিয়াসনেস হচ্ছে যে টোটালি সাইড চাপাই দিলাম, যে আমরা মজা করব, ফান করব, ব্যাঙের একটা ছবি দিয়ে ছড়া বানাই দিলাম, আমি ব্যাঙ ডাকি গ্যাঙ্গর গ্যাং, ঠিক আছে। এই টাইপের হচ্ছে যে ছড়া টড়া বানাই, এন্ড উই গট আ ট্রিমেন্ডাস রেজাল্ট, শুকর আলহামদুলিল্লাহ, উই গট আ ট্রিমেন্ডাস রেজাল্ট, রাইট। তো এইরকম ভাবে আপনার একটা প্ল্যান থাকতে হবে, হুট করে হচ্ছে যে ছবি তুললেন, 2টা লাইন লিখলেন, ছেড়ে দিলেন, বিষয়টা এরকম না। এবং কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট শো করবেন, কোন কন্টেন্টের পর কোন কন্টেন্ট যাবে, ঠিক আছে, যাতে করে কেউ যদি ধারাবাহিক ভাবে এগুলো ফলো করে, কিছু না কিছু মানুষ থাকবেই যারা ধারাবাহিক ভাবে এই বিষয়গুলো ফলো করবে, ঠিক আছে, তারা যেন বেনিফিটেড হন, তাদেরকে একটা কোর্স অফ ডাইরেকশনে আপনি যেন ডিরেক্ট করতে পারেন, রাইট। এই বিষয়গুলোকে মাথায় রেখেই হচ্ছে যে আপনার মানে 6 নম্বর পয়েন্টটি, যে হাউ ইউ উইল ম্যানেজ কন্টেন্ট ক্রিয়েশন এন্ড পাবলিকেশন, ঠিক আছে। তো চলুন আমরা একটা হচ্ছে যে ভিডিও দেখে আসি, এই যে কন্টেন্ট হাবস্পটের একটা চমৎকার ভিডিও আছে, কন্টেন্ট মার্কেটিং এর হচ্ছে যে স্ট্র্যাটেজি, ঠিক আছে, এইটা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আপনি মেইনটেইন করতে পারেন। এবং একটা শব্দের সাথে আমরা পরিচিত হব, টপিক ক্লাস্টার, ঠিক আছে, কিন্তু এই শব্দটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এটা জাস্ট একটু সবাই মিলে আমরা একটু দেখি। Somerville Restaurant. You know, it wasn't long ago that you type some broken search term like this into Google. Now, of course, you simply ask, where should I go for dinner? That's because you assume search engines are smart enough to recognize intent. But does your SEO strategy reflect this changing search behavior? Meet the topic cluster model, an SEO strategy that focuses on topics as opposed to keywords to improve your site's architecture, make it easier for Google to discover related content, and ultimately boost your search engine visibility. Consider how the average website grows. You start with a homepage and a blog. You decide to target a keyword, but learn that there are more than 1,000 long-tail variations of that term, meaning you're stuck writing post after post to capture the search traffic. And in the end, your site becomes repetitive, bloated, and disorganized. In the topic cluster model, each grouping covers a single topic. You have one larger piece of content, we'll call this the pillar, that broadly outlines the topic, and a defined group of cluster content focused on specific long-tail keywords. The pillar links to each cluster page, while the cluster links back to the pillar, each time with the same hyperlinked keyword. That way, when one page performs well, the entire topic cluster gets a boost. It's all about helping web crawlers make connections. Topic clusters signal to Google that there's a semantic relationship between the content, and more importantly, that you're a trusted authority on the topic, worthy of a top spot. এটা জাস্ট আমি আপনাদের মাথায় একটা হিন্টস দিয়ে রাখলাম, এটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব না, ঠিক আছে। আমরা হিন্টসটা কেন দিয়ে রাখলাম, কেন আগে থেকে দিয়ে রাখলাম, এটা হচ্ছে যে যখন আলোচনা করব তখন আমরা বলবো, ঠিক আছে। তো আমরা এই যে 6টা পয়েন্ট আমরা শেয়ার করলাম একটা ইফেক্টিভ কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, এই 6টা পয়েন্ট আমরা আবার একটু হচ্ছে যে মানে রিভাইজ করি। নাম্বার 1, who will read or see your content, আপনার কন্টেন্টটা কে দেখবে, টার্গেট গ্রুপ। নাম্বার 2, what problem will be solving, you will solve to your audience. Number 3, what makes you unique. Number 4, what content formats will you focus on.
Number 5, what channels will you publish on? Number 6, who will manage content, how you will manage content creation and publication, right? আমি যদি আছে যে একেবারে সহজ করে পয়েন্ট আকারে বলি, এত বড় বড় প্রশ্ন মনে রাখাটা অনেক সময় টাফ হয়ে যায়, আমরা পয়েন্ট আকারে আইডেন্টিফাই করে ফেলি। নাম্বার 1 পয়েন্ট টার্গেট গ্রুপ, নাম্বার 2 পয়েন্ট প্রবলেম, নাম্বার 3 পয়েন্ট ইউনিকনেস, নাম্বার 4 ফোকাস, formats, number 4 formats, number 5 channels, number 6 managing contents. তাহলে 6টা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট ইজ যে আপনি যে কন্টেন্টটা বানাবেন এই কন্টেন্টটা কে দেখবে, কার জন্য বানাবেন, তার কোন সমস্যাটাকে বেস করে বানাবেন। এই যে সমস্যাটা আপনি যে সমাধান করবেন, এরকম তো আরো অনেকেই এই সমস্যাটা সমাধান করছে, আপনি তাদের মধ্যে কেন সবচেয়ে বেশি ইউনিক। নাম্বার 3, আপনি কোন ফরম্যাটে কন্টেন্ট বানাবেন, আপনার কন্টেন্টের ফরম্যাটটা কি হবে বা কি কি ফরম্যাটে কন্টেন্ট বানাবেন, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 5, এটা কোন কোন চ্যানেলে পাবলিশ হবে, মানে টিভি চ্যানেল না, ইউটিউব চ্যানেল না, এটা হচ্ছে যে আমরা বলছি প্ল্যাটফর্ম অর্থে কোন কোন প্ল্যাটফর্মে পাবলিশ হবে, এবং আপনি যে পাবলিশ বানাবেন এবং পাবলিশ করবেন এই টোটাল প্রসিডিউরটাকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে মেইনটেইন করবেন, রাইট। এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টকে এখন আমরা হচ্ছে যে একটু আলোচনা করব, একটু ব্রেকআউট রুমে যাব, ব্রেকআউট রুমে গিয়ে আমরা আলোচনা করব যে আমরা এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের কতটুকু বুঝলাম আর কতটুকু বুঝিনি, এবং একজন আরেকজনকে হচ্ছে যে বোঝার জন্য সহযোগিতা করব। আমরা আবারও ব্রেকআউট রুম ক্রিয়েট করছি। আমরা চমৎকার, মানে দোলন আপু লিখে দিয়েছেন, আরো বেশ কয়েকজন লিখেছেন, এমডিএম ইসলাম ভাইয়া লিখেছেন পয়েন্টগুলো, যে টার্গেট গ্রুপ সিলেকশন, প্রবলেম সিলেকশন, ইউনিক পয়েন্ট, কন্টেন্ট ফরম্যাট, ভিডিও, ইমেজ, মিম, ফাইল ইত্যাদি বেসড, প্রোডাক্ট বেসড ও টার্গেট গ্রুপের উপর ভিত্তি করে চ্যানেল বা প্ল্যাটফর্ম সিলেকশন, প্রপার প্ল্যানিং অথবা ম্যানেজ কন্টেন্ট। খুব চমৎকার ভাবে লিখেছেন। আমি এটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে রাখছি নোট আকারে, যাতে করে এই পয়েন্টটা আপনারা পরবর্তীতে খুঁজে পান। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, এটা ডিসকানেক্টেড হয়েছে, ওকে, নো ইস্যুস, আমি কানেক্ট হওয়ার সাথে সাথে আবার দিয়ে দিচ্ছি। আমরা এখন তাহলে হচ্ছে যে ব্রেকআউট রুমে যাব। আমরা ব্রেকআউট রুমে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টকে বেস করে আমরা কি কি বুঝলাম এবং 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 আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি, তার থেকে বড় কথা হচ্ছে যে কতটুকু বুঝেছি এবং কতটুকু বুঝিনি, এইটুকু নিয়ে আমরা আজকে আগে ব্রেকআউট রুমে আলোচনা করি। তো ব্রেকআউট রুম ক্রিয়েট করছি, সবাই দ্রুত জয়েন করবেন এবং হচ্ছে যে ইনভাইটেশন পাওয়ার সাথে সাথে এটাকে অ্যাকসেপ্ট করে ফেলবেন, কারণ ব্রেকআউটের মানে ক্রিয়েট করার সাথে সাথে রুমের টাইমিং শুরু হয়ে যায় অটোমেটিক্যালি, রাইট। তো এটা আসলে মিস করবেন না কেউ, প্লিজ। আমাদের ব্রেকআউট রুম শেষ হয়েছে, অনেকেই চলে এসেছেন ব্রেকআউট রুম থেকে, বাকিরাও 5-10 সেকেন্ডের মধ্যে চলে আসবেন। আমরা দেখছিলাম যে এই যে 6টা স্টেজ এবং 6টা ধাপ একটা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে, এই 6টা ধাপ নিয়ে আমরা ধাপে ধাপে কথা বলবো। তো প্রথম ধাপটি কিন্তু আমার টার্গেট গ্রুপ। আমি আমার টার্গেট গ্রুপকে যত ভালোভাবে চিনবো, আমার টার্গেট গ্রুপ সম্পর্কে যত ভালোভাবে বুঝবো, তত ভালোভাবে কিন্তু হচ্ছে যে আমি তার জন্য পরবর্তী ধাপগুলো আমার মেনটেন করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এবং সবচেয়ে কঠিন ধাপ কিন্তু হচ্ছে যে প্রথম ধাপটি, এবং সবচেয়ে অবহেলিত ধাপ এই প্রথম ধাপটি, একই সাথে কঠিন এবং অবহেলিত এবং ততোধিক গুরুত্বপূর্ণ। এই ধাপটি হচ্ছে প্রথম ধাপটি। কারণ দেখুন, মানে খুব সিম্পল একটা উদাহরণ দিই। একবার আমার টিমের, এটা বেশ আরো 2-3 বছর আগের ঘটনা, আমি তখন একটা কোম্পানির সিটিও হিসেবে আছি। তো ওইটা অন্যান্য উইং এর মধ্যে সফটওয়্যার উইংও আছে, সিটিও হিসেবে থাকলেও
টেকনিক্যাল অফিসার হিসেবে থাকলেও হচ্ছে যে ওই ডেকি স্বর্গে গেলেও ধান মানে আমার কাজে হচ্ছে যে মানে প্রকারান্তরে সিএম এর কাজ, সিএমও মার্কেটিং চিফ মার্কেটিং অফিসারের কাজই আমারও সামলাতে হচ্ছে, এবং আমাদের কোনো সিএমও ছিলেন, সিটিও এবং সিএমও দুই পজিশনটাই আমার আসলে দেখতে হতো। তো আমাদের টিমের বেশ চৌকস একজন সেলসম্যান উনি সফটওয়্যার বিক্রি করতে গিয়েছিলেন, এবং মানে যখন আসলেন মিটিং শেষ করে অফিসে আসলেন, আমার রুমে আসলেন, মানে ওনার বেশ চোখ ছলো অবস্থা আর কি। বুঝলাম সামথিং রং। তো ওনাকে বললাম বসেন, কি হয়েছে? বললো যে স্যার আমি আর জব করবো না। আমি বললাম যে জব করবেন না, খুব ভালো কথা, একটু বসেন, ঠান্ডা হন, পানি টানি খান। বুঝতে পারছি মানে খুব মানে প্রচন্ড ইমোশনাল আর কি। এবং উনি যদি হচ্ছে যে মানে পসিবল হতো উনি হচ্ছে যে মানে কেঁদে ফেলতেন আর কি, চোখ ছলছল করছে। তো এরপর উনি বেশ আবেগ নিয়ে বললেন আমি আর মার্কেটিং সেক্টরেই জব করবো। আমি বুঝলাম যে মানে প্রবলেম বেশ গুরুতর। তো আমি আর ওইদিকে আলোচনায় না গিয়ে হচ্ছে যে দুই ভাই মিলে একটু চাটা খেলাম। তারপর হচ্ছে যে উনি যখন একটু ধাতস্থ হলেন, তখন হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কি হয়েছে? বলেন যে ওই যে একটা গার্মেন্টস এর মালিক পুরান ঢাকার, ওনার কাছে গিয়েছিলাম। 2-3 মিনিট কথা বলতে না বলতেই অকথ্য ভাষায় আমাকে গালাগালি শুরু করলেন। পুরান ঢাকার মানুষ কিন্তু হচ্ছে যে মানে চলতি ভাষা হিসেবেই কিন্তু হচ্ছে যে কিছু শব্দ ব্যবহার করেন, যেটাকে হচ্ছে যে আমরা অনেকে ভুল বুঝে গালি বলে থাকি। এটা ওনাদের হচ্ছে যে পার্ট অফ ল্যাঙ্গুয়েজ আর কি। ঠিক আছে? তো খুব রাফ বিহেভ করেছে। তো বললাম যে কি হয়েছে? তো বললেন যে এরকম গিয়েছিলাম, ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের এই যে গার্মেন্টস এর জন্য আমাদের যে সলিউশনটা এটা হচ্ছে যে কতটা রোবাস্ট, এটা আমরা কি কি ইয়ে দিয়ে বানানো শুরু করেছি। এইটুকু শুনে উনি আমাকে বকাঝকা শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, কাজ করেন, মিটিং ফিক্স করেন, আমরা আবার যাই, দেখি উনি কি বকাঝকা করেন। স্বাভাবিকভাবে এটা মানে সলিড মানে আমি এক হচ্ছে যে কৌতূহল, দ্বিতীয়ত হচ্ছে যে আমারও একটা কষ্টের জায়গা যে আমার টিম মেম্বার এভাবে বকা খেয়ে এসেছে। ঠিক আছে? এবং হচ্ছে যে উনার যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা কষ্টের মানে বিষয়। ঠিক আছে? উনি বকা খেয়েছে। তো সবকিছু মিলিয়ে এবং ওনার সাথে আবার কল দেওয়া হলো, মিটিং ফিক্স করা হলো। ঠিক আছে? এবং হচ্ছে যে মিটিং এ যাওয়ার আগে উনি বসেন ইসলামপুরেই বসেন, ওনাদের হচ্ছে যে মানে পারিবারিক যে শোরুম আছে, দোকান আছে সেখানে, প্লাস ওনার হচ্ছে যে গাজীপুরে একটা ছোট গার্মেন্টস আছে, ছোট বলতে মিডিয়াম সাইজের গার্মেন্টস আছে। তো আমরা আগে গার্মেন্টসটা একটু ভিজিট করে আসলাম ওনার এখানে যাওয়ার আগে, কারণ বোঝার জন্য। ঠিক আছে? কারণ যেহেতু অলরেডি একটা অবস্ট্রাগল তৈরি হয়ে আছে। তো গিয়ে ওনার সাথে বসলাম, উনি অনেক সিনিয়র সিটিজেন, অনেক সিনিয়র, মানে 55 ইয়ার্স প্লাস ওল্ড। এখন উনি বললেন যে বাবা বলেন। আমি বললাম যে স্যার আসলাম আপনার গার্মেন্টস এ গিয়েছিলাম, খুব চমৎকার পরিবেশ, আসলেই চমৎকার পরিবেশ। ঠিক আছে? এটা ওইটা দিয়ে দেন আমি ওনার পেইন পয়েন্টে হাত দিলাম যে আপনার এখানে তো লোকজন প্রচুর পরিমাণে সিস্টেম লস হয়, লোকজন ঠিক মতো কাজ করে না, চুরি করে। শোনার সাথে সাথে ওনার মনে হলো যে ভিতরে একটা ক্ষোভের ফোয়ারা কে যেন খুলে দিল আর কি, শুধু মুখটা চুরি করে করে আমার শেষ করে ফেললো, হ্যান না ত্যান না 717। শুনলাম, বসে বসে ওনার ক্ষোভের কথাগুলো শুনলাম অনেকক্ষণ ধরে। ঠিক আছে? এবং উনিও মনোযোগী শ্রোতা পেয়ে খুব আরাম করে বললেন। তো পরে বললাম যে স্যার এই যে দরজার বাইরে, তারপর হচ্ছে গেটের সামনে বিভিন্ন ফাঁকা জায়গায় যেভাবে সিসি ক্যামেরা বসাইছে, সিস্টেমের মধ্যে এরকম একটা সিসি ক্যামেরা বসায় ফেলা যায় কিনা, আমরা বসাই দিতে পারি। তাহলে হচ্ছে যে কোনো অনিয়ম হইলে সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে আসবে এবং সবকিছু রেকর্ডেড থাকবে। ভিডিও যেমন রেকর্ড থাকে সিসি ক্যামেরায়, আপনার সিস্টেমেও আমরা এরকম রেকর্ড করার ব্যবস্থা করে দেবো, যাতে করে আপনি মানে সপ্তাহে বা মাস শেষে বা আপনার সুবিধা মতো সময় শুধু একবার চোখ বুলাবেন রিপোর্টের উপরে, আপনি সাথে সাথে সব ধরা খেয়ে যাবে, কে কোথায় কতটুকু সময় কাজ করার কথা ছিল করে নাই, কোথায় কতটুকু টাকা যাওয়া আসার কথা ছিল যায় নাই। ঠিক আছে? কোথা থেকে কতটুকু চুরি হয়েছে সবকিছু। তাহলে বলো কিভাবে, এটা কি সম্ভব নাকি? তখন ধরে ধরে উনার ভাষায় ওনাকে ব্যাখ্যা করলাম। তো রেজাল্ট হলো যে আমরা এই কাজটা পেয়ে গেলাম, মানে লং স্টোরি শর্ট, আমরা এই কাজটি পেয়ে গেলাম। তাহলে আমার কলিগ যখন গেলেন, আমার টিমমেট যখন গেলেন, তখন উনি বকা দিলেন কেন? প্রথম কথা হচ্ছে যে উনি তখন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন, এবং ভদ্রলোক কিন্তু হচ্ছে যে এই টেকনিক্যাল যুগের মানুষ না। ওনার কাছে মনে হয়েছে যে এমনি ব্যস্ততার মধ্যে এই ছেলে এসে আবার কি বকর বকর শুরু করছে, তার আগা মাথা বুঝি না। ঠিক আছে? উনি বেশ একটু ক্ষোভই প্রকাশ করছেন, যাইছে সময়টা নষ্ট করতে। ঠিক আছে? তো
বিষয়টা হচ্ছে যে আপনি যখন মানুষকে বুঝবেন, আপনি যখন আপনার টার্গেট গ্রুপকে বুঝবেন, একবার আপনার হাতের তালুটা আপনি যেভাবে চিনেন, এভাবে যখন আপনার টার্গেট গ্রুপকে চেনা শুরু করবেন, তখন কিন্তু হচ্ছে যে আপনি কি করতে পারবেন, উনার ভাষায়, উনার মতো করে যেভাবে বললে উনি বোঝে সেভাবে কিন্তু আপনি ওনার সাথে কমিউনিকেট করতে পারবেন থ্রু ইয়োর কন্টেন্ট। ঠিক আছে? তো আজকে আমাদের যদি হচ্ছে যে সময় শেষের দিকে, কিন্তু আমরা আজকে একটু এক্সট্রা সময় নিব, কারণ আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা প্রথম ধাপটায় আছি। ঠিক আছে? আমি আপনাদের সাথে দুইটা জিনিস আজকে শেয়ার করব। একটা হচ্ছে যে বায়ার পার্সোনা। ঠিক আছে? বায়ার পার্সোনা, এটা যদি হচ্ছে যে টেমপ্লেটটা আমি শুধু আপনাদের দিয়ে দেই, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি উপকারে আসবে। আমি একটু টেমপ্লেটটা ব্যাখ্যা করতে চাই। ঠিক আছে? টেমপ্লেটটা একটু ব্যাখ্যা করতে চাই, এবং বায়ার পার্সোনা তৈরি করার জন্য আরেকটা টেমপ্লেটের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে ম্যাপিং টেমপ্লেট। ঠিক আছে? এই দুইটা টেমপ্লেটের সহযোগিতায় আমরা প্রপার ওয়েতে একটা বায়ার পার্সোনা তৈরি করতে পারি। তো আমি জানি যে আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট হলেও এটুকু আমি ক্ষমা প্রার্থী যে একটু এক্সট্রা টাইম নিয়ে নিচ্ছি, কিন্তু এক্সট্রা টাইমটুকু আমার বিশ্বাস আপনাদের উপকারে আসবে। ঠিক আছে? তো আমি একটু স্ক্রিন শেয়ার করি। প্রথমে আমরা বায়ার পার্সোনাতে যদি আসি, এটা একটা instruction based PowerPoint template, how to create buyer personas for your business. এখানে আমাদের মূলত যে যে বিষয়গুলো আছে, বায়ার পার্সোনা কি, কিভাবে হচ্ছে যে বায়ার পার্সোনা নেভিগেট করতে হয়, কিভাবে বায়ার পার্সোনাটাকে ব্যবহার করতে হয়, এবং আপনি কিভাবে বায়ার পার্সোনা ক্রিয়েট করবেন, এবং বায়ার পার্সোনা যে ক্রিয়েট করবেন তার জন্য কিছু ব্ল্যাঙ্ক টেমপ্লেটও এখানে আছে। আমরা প্রথমে যাই, বায়ার পার্সোনা কি, অনেক বিস্তারিত লেখা জোখা, আমি ওইটার মধ্যে না গেলাম, ওইটা আপনারা একটু পড়ে নিলে, শর্ট করে বললে, এই যে আপনার যে টার্গেট গ্রুপ, একটা টার্গেট গ্রুপ, ওই যে আমরা টি শার্টের উদাহরণে যদি বলি, টি শার্ট হচ্ছে যে যারা টি শার্ট পছন্দ করে, যারা টি শার্ট পরেন, তারা আপনার টার্গেট গ্রুপ। এবং আপনি কোন ধরনের টি শার্ট বিক্রি করেন, আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম, আমরা কাল্পনিকভাবে ধরে নিলাম আপনি ছেলেদের টি শার্ট বিক্রি করেন, রাইট? এবং ছেলেদের কোন ধরনের টি শার্ট বিক্রি করেন? ফর্মাল টি শার্ট বিক্রি করেন। এইটুকু পর্যন্ত আমরা প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে ধরে নিলাম। এবং তাহলে এখন খুঁজে বের করতে হবে এই ফর্মাল টি শার্ট কারা কারা পরে, তাদেরকে হচ্ছে যে বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলা, এবং প্রত্যেকটা গ্রুপ থেকে একজন রিপ্রেজেন্টেটিভকে, একজন প্রতিনিধিত্বকারী একটা ক্যারেক্টার দাঁড় করিয়ে ফেলা, যে পুরো গ্রুপটাকে প্রতিনিধিত্ব করবে। এই গ্রুপ যত ভাঙবেন আপনার তত সুবিধা হবে। আবার খুব বেশি ভেঙে ফেললে অনেক সময় মেনটেন করা কষ্ট হয়ে যায়। অতএব দুইটার মধ্যে ব্যালেন্স রাখবেন। ঠিক আছে? যতটুকু ভাঙা প্রয়োজন ততটুকু ভাঙবেন, যতটুকু না ভাঙলেই নয় ততটুকু ভাঙবেন। ঠিক আছে? মানে ডিভাইড করবেন। ঠিক আছে? তো আমরা কিভাবে ডিভাইড করেছিলাম, যে ভার্সিটি গোয়িং স্টুডেন্টস একটা গ্রুপ, এবং কর্পোরেট জব করে এইরকম একটা গ্রুপ, এই দুইটা গ্রুপকে আমরা ডিভাইড করেছিলাম। এবং দুইটা গ্রুপ থেকে, ভার্সিটি গোয়িং গ্রুপ থেকে হচ্ছে যে মিস্টার জনিকে আমরা তুলে নিয়ে এসেছিলাম, এবং কর্পোরেট গ্রুপ থেকে মিস্টার মুন্নাকে আমরা তুলে নিয়ে এসেছিলাম। তো এই যে মিস্টার জনি আর মিস্টার মুন্না, একটা হচ্ছে যে ইমাজিনারি, বাস্তবে তাদের অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট তারা একটা ইমাজিনারি হচ্ছে যে ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা হচ্ছে যে এই পুরো গ্রুপে, এই যে পুরো ভার্সিটি গোয়িং ছেলে স্টুডেন্ট, তাদের হচ্ছে যে পুরো গ্রুপকে রিপ্রেজেন্ট করে, এবং পুরো গ্রুপের যে কমন ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ওন করে, রাইট? তো এইটাই হচ্ছে যে একটা বায়ার পার্সোনা। এবার কিভাবে হচ্ছে যে নেভিগেট করবেন একটা বায়ার পার্সোনা থেকে, হচ্ছে যে বায়ার পার্সোনায় কি কি ইনক্লুড করবেন, কি কি এক্সক্লুড করবেন, এটা নিয়ে একটু আলোচনা আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন, আমি সামনের দিকে আগাই। এবং বায়ার পার্সোনা কিভাবে ইউজ করবেন, সবচেয়ে বেস্ট হয় হচ্ছে যে আপনি একটা বায়ার পার্সোনা তৈরি করে যখন কন্টেন্ট প্ল্যানিং করতে বলবেন, ওই বায়ার পার্সোনাটাকে হচ্ছে যে সামনে রেখে নিন। ইভেন আমি অনেক মার্কেটারকে দেখেছি যে সুন্দর করে হচ্ছে যে একটা ক্যারেক্টার অ্যানিমেট করে ফেলেন। ঠিক আছে? হয়তোবা এটা এই মুহূর্তে আপনাদের দরকার নেই, প্রয়োজন হবে না, কিন্তু হচ্ছে যে অনেকে করেন কি, একটা ক্যারেক্টার অ্যানিমেট করে ফেলেন, তার সাথে কথা বলেন, মানে মনে মনে তার সাথে হচ্ছে যে মানে তাকে অবজার্ভ করেন, তার মতো ওই পুরো গ্রুপের যারা মানুষ আছে, ওই তার মধ্য দিয়ে পুরো গ্রুপটাকে অবজার্ভ করেন আর কি। ঠিক আছে? তো আপনারা হচ্ছে যে এটা, ওই যে বায়ার পার্সোনাল যে টেমপ্লেটটা আছে, ওই টেমপ্লেটটা সামনে রেখে নিয়ে হচ্ছে যে এটা নিয়ে চিন্তা করা শুরু করবেন, এবং তার হচ্ছে যে পজিটিভ অ্যাটিটিউড কি কি আছে, নেগেটিভ অ্যাটিটিউড কি কি আছে, এগুলো নিয়ে হচ্ছে যে একটু নোট নেবেন। ঠিক আছে? তো আমরা একটু সামনে আগাই। ঠিক আছে? হাউ ক্যান ইউ ইউজ বায়ার পার্সোনা? এই বায়ার পার্সোনা ইউজ করার জন্য আপনার কন্টেন্ট ম্যাপিং এর একটা হচ্ছে যে গাইডলাইন প্রয়োজন হবে। কন্টেন্ট ম্যাপিংটা কিভাবে করবেন সেই জায়গাটা আমরা আলোচনা করব, একটু বায়ার পার্সোনাটাকে দেখে আসি। ঠিক আছে? কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমরা এখন দেখাবো।
টেক্সট গুলো আপনারা হচ্ছে যে একটু গো থ্রু করে নেবেন, কিছু লিংক আছে, লিংক গুলো গো থ্রু করবেন। এই বায়ার পার্সোনাটা কিন্তু হচ্ছে যে এই টোটাল টেমপ্লেটটা কিন্তু ইনবাউন্ড মার্কেটিং এর হচ্ছে যে একটা টেমপ্লেট, এবং এটা হাব স্পটের তৈরি করা, ঠিক আছে। এবং ওয়ার্ল্ডে আমি এর থেকে বেস্ট টেমপ্লেট আর পাইনি, আমি বেস্টটাই আপনাদের সাথে শেয়ার করছি। ধরেন প্রথমে কি পার্সোনাস নেম, ঠিক আছে। এই প্রথম সেকশনটা হচ্ছে হু, কে, তার সম্পর্কে, ঠিক আছে। উপরে এখানে হচ্ছে যে পার্সোনাল নেম, একটা হচ্ছে যে নেম দিয়ে দিলেন, আমরা যেমন জনি লিখেছি সেই জনি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি আসবে, তার জব, ক্যারিয়ার পাথ, ফ্যামিলি, ঠিক আছে। তার জব কি, সে কোথায় পড়াশোনা করে বা মানে কি কি পেশা, তার হচ্ছে যে ক্যারিয়ার পাথ কি, সে এর আগে কি করেছে, তারপরে কি করেছে, তারপরে কি করেছে, তার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, ঠিক আছে। দেন হচ্ছে যে ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স এর মধ্যে থাকবে মেল আর ফিমেল, তার বয়স কত, তার ইনকাম রেঞ্জ কি রকম, সে কোন জায়গায় থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার ডেমিনার, সে কি শান্তশিষ্ট লোক নাকি হচ্ছে যে বদমেজাজি, উশৃঙ্খল, সে কি হচ্ছে যে মানে খুব দ্রুত ডিসিশন নেয়, কুইক বায়ার, বা নাকি হচ্ছে যে লেট বায়ার, ঠিক আছে। এবং কমিউনিকেশন প্রেফারেন্স কি কি, সে কোন কোন মানে মিডিয়াম বেশি ইউজ করে, সে কি টিভি বেশি দেখে, সে কি নিউজ পেপার বেশি দেখে, সে কি ফেসবুকে বেশি থাকে, সে কি ইনস্টাগ্রামে বেশি থাকে নাকি লিঙ্কডইনে বেশি সময় দেয়, ঠিক আছে। তার কমিউনিকেশন প্রেফারেন্স গুলো কি কি, ঠিক আছে। তার গোল কি, তার প্রাইমারি গোল কি, সেকেন্ডারি গোল কি, তার জীবনের উদ্দেশ্য কি, ঠিক আছে। ডেফিনেটলি আপনার হচ্ছে যে মানে সবচেয়ে ভালো আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড তার গোলটা কি, ঠিক আছে। তার তার কি হচ্ছে যে কমফোর্টনেস বেশি দরকার, নাকি হচ্ছে যে তার হচ্ছে যে দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে, সবাই তাকিয়ে থাকবে, এইটা তার কাছে বেশি প্রায়োরিটি পায়। তার চ্যালেঞ্জেস কি, এই যে তার গোলটা, এই গোলটা অ্যাচিভ করার ক্ষেত্রে তার চ্যালেঞ্জেস কি। কমফোর্টেবল হচ্ছে যে টি শার্ট পাইতে গেলে দাম বেশি পড়ে যায়, সব জায়গায় পাওয়া যায় না। আবার হচ্ছে যে সবাই হা করে তাকিয়ে থাকবে, এইরকম হচ্ছে যে টি শার্ট খুঁজতে গেলে অনেক খুঁজতে হয়। those are the challenges, ঠিক আছে। দেন এবার আসলো আপনার পয়েন্ট, what can we do, তার এই যে গোল আছে, তার এই গোল অর্জন করতে তার চ্যালেঞ্জ যেগুলো আছে, সেই চ্যালেঞ্জ গুলোকে ডেমোলেট মানে মানে ডিসমিস করতে, তার চ্যালেঞ্জ গুলোকে দূর করে দিতে আমরা কি করতে পারি, টু হেল্প আওয়ার পার্সোনা অ্যাচিভ দেয়ার গোল, what we can do to help our persona to achieve our goal, what we can do to help our persona to overcome the challenges, ঠিক আছে। তো দেন ওয়াই, তার গোল এবং হচ্ছে যে চ্যালেঞ্জের সম্পর্কে আমরা এখন কিছু বাক্য তৈরি করব, যে বাক্যগুলো বেস করে আমরা হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং এর হচ্ছে যে কন্টেন্ট গুলো তৈরি করব। এই যে যে রিয়েল কোডস বলি বা এগুলোকে আমরা এজেন্সির ভাষায় বলি হচ্ছে যে কমিউনিকেশন রুট, কমিউনিকেশন রুট, ঠিক আছে। এখন এই কমিউনিকেশন রুট গুলো তৈরি করবো, এই যে তার গোলটাকে টেনে এনে এই যে সহজে স্বল্প মানে রিজনেবল প্রাইসে কমফোর্টেবল এন্ড লুক্রেটিভ টি শার্ট পেতে, মানে টি শার্টের জন্য আমরা আছি আপনার পাশে, এটা একটা হচ্ছে যে বাক্য হতে পারে। এরকম দুই তিনটা বাক্য আমরা তৈরি করব, ঠিক আছে। এবং তার কমন অবজেকশন গুলো কি, যে কেন সে আমাদের প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট বা সার্ভিসটা যদি সে কিনতে রিজেক্ট করেন, কিনতে না চায়, তাহলে কি কি সম্ভাব্য কারণ হতে পারে, ঠিক আছে। সেই সম্ভাব্য কারণগুলো আমাদের খুঁজে বের করে আনতে হবে। দেন হাউ, তার কাছে মার্কেটিং এর যে আমাদের মেসেজিংটা, ঠিক আছে, এই মেসেজিংটা কিভাবে যাবে, হাউ শুড ইউ ডিসক্রাইব ইউর সলিউশন টু দ্য পারসোনা, এটা 3-4টা শব্দে, খুব অল্প শব্দে এটা ব্যাখ্যা করবেন, 5টা-7টা শব্দে, ঠিক আছে। যে ডিজাইনার টি শার্ট, ডিজাইনার কমফোর্টেবল টি শার্ট ইন দ্য বেস্ট প্রাইস, হতে পারে এটা, ঠিক আছে। এরকম 4-5টা শব্দে ব্যাখ্যা করবেন। এভাবে ধাপে 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 আসলে সবচেয়ে বড় সুবিধা হবে কি, কন্টেন্ট বানানোর সময়, কন্টেন্ট ক্রিয়েট করার সময়, কন্টেন্ট প্ল্যানিং করার সময় আপনার বিন্দু মাত্র কোনো বেগ পাইতে হবে না, আপনার কষ্ট করতে হবে না। দেন ফাইনালি এসে একটা এলিভেটর পিস রেডি করবেন। এলিভেটর পিস জিনিসটা কি, এটা যারা মানে জানেন তারা তো জানেন, ঠিক আছে। যারা জানেন না বা হচ্ছে যে স্মরণ করতে পারছে না তাদের জন্য একটু শেয়ার করি। ধরেন এলিভেটর পিসকে ব্যাখ্যা করা হয় এইভাবে, যে আপনি একটা কোন একটা কমার্শিয়াল বিল্ডিং এ গিয়েছেন আর লিফটে উঠছেন, ঠিক আছে, লিফটে উঠছেন এবং লিফটে আপনার বিল গেটস এর সাথে দেখা হলো, বা হচ্ছে যে মার্ক জাকারবার্গের সাথে দেখা হলো, অথবা হচ্ছে যে ওয়ারেন বাফেটের সাথে দেখা হলো, বা একজন ইনভেস্টরের সাথে দেখা হলো, ঠিক আছে। তো ওনাকে কিন্তু আপনি ওই যে লিফটে থাকার সময় কালীন সময়টুকু ওনাকে পাবেন, কারণ হি ইজ আ ভেরি বিজি ম্যান, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ইউ ক্যান্ট মিট হিম or her, right? তো
ওই যে 10 সেকেন্ড 5 সেকেন্ড বা 15 সেকেন্ড 5 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে আপনি কি এমন তাকে বলবেন যাতে করে সে নিজেই আগ্রহী হয়ে আপনাকে ডেকে নেয় যে আচ্ছা বলো তো ভাই পুরো বিষয়টা কি। যেমন বাংলাদেশের টপ 3টা হসপিটালের একটা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার মিটিং ছিল। ওনারা জানতে চেয়েছিলেন যে ওনাদের হসপিটালের মার্কেটিংটাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এবং সামহাউ কেউ একজন আমাকে রেফার করেছিলেন। তো ভদ্রলোক ডেফিনেটলি অনেক ব্যস্ত এবং একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ টপ পজিশনে আছেন, ওনার পজিশনে আছেন, স্বাভাবিকভাবে ওনার ব্যস্ততা অপরিসীম। এবং ওনার পিএস, উনি যখন ওনার পিএস কে বললেন যে আমার সাথে মিটিং ফিক্স করতে, পিএস মিটিং ফিক্স করলেন এবং হচ্ছে যে পিএস আমাকে হচ্ছে যে বলে দিলেন যে আপনি সব মিলিয়ে মাত্র 3 মিনিট সময় পাবেন স্যারের সাথে কথা বলার। 3 মিনিটে জাস্ট গিয়ে পরিচয় হয়ে আসবেন, আপনার নামদাম জানিয়ে আসবেন, দেন আমাদের হচ্ছে যে টিমের বাদবাকি মেম্বাররা আপনার সাথে কথা বলবে। আগামী 4 দিন পর অমুক তারিখে স্যারের সাথে আপনার মিটিং। তো বিং আ মার্কেটার আমি যেটা করলাম স্বাভাবিকভাবেই হচ্ছে যে যেহেতু ওনার সাথে মিটিং, একবারে উইদাউট প্রিপারেশনে যাওয়া যায় না, একটু স্টাডি করলাম, ওই রিলেটেড যারা আছেন তাদের সাথে কথা বললাম, এবং হচ্ছে যে বাদবাকি যারা আছেন মানে যত বেশি সম্ভব ওনাদের সম্পর্কে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় যা যা এসেছে, এই 4টা দিন আমি হচ্ছে যে টোটালি ডেডিকেট করলাম ওনাদের টোটাল হচ্ছে যে ডেটা কালেকশন, এবং হচ্ছে যে বিভিন্ন জনের সাথে কথা বললাম। এর আগে টোটাল হচ্ছে যে 7-8টা মিটিং করলাম জায়গায় জায়গায় গিয়ে, ঠিক আছে। উদ্দেশ্য ছিল একটাই যে ডেটা কালেকশন। ফাইন, দেন 3 মিনিটের মধ্যে হচ্ছে যে গেলাম ওনার রুমে, গিয়ে হচ্ছে যে পরিচয় হলো, পরিচয় সবকিছুতে হচ্ছে যে 2 মিনিট শেষ। 3rd মিনিটে গিয়ে আমি শুধু মানে ওনার সাথে শেয়ার করলাম এই কারণে এই জায়গায় আপনার টোটাল টাকাটা ওয়েস্টেজ হচ্ছে, হোয়ারাস এই কাজ করলে আপনি এত পার্সেন্ট বেশি রেভিনিউ পাবেন এবং আপনার হচ্ছে যে ফার্দার যে মানে ক্লায়েন্ট বেজ এটা এত পার্সেন্ট গ্রো করবে। দ্যাটস ইট। এটা টোটাল কথাটুকু বলতে আমার 1 মিনিটের মধ্যে ক্লিয়ার। এবং এটা ভদ্রলোককে যেহেতু হচ্ছে যে হি ইজ আ বিজনেসম্যান, এটা ওনাকে এমন ভাবে উস্কে দিল, আমাদের পরবর্তী মিটিং মানে ওই মিটিংটাই প্রায় 3.5 ঘন্টা কন্টিনিউ করেছে, 3.5 ঘন্টা। এবং এর মধ্যে হচ্ছে যে উনি ওনার যত অ্যাপয়েন্টমেন্ট ছিলেন সবকিছু ক্যান্সেল করলেন, এবং 3.5 ঘন্টার পরে আরো কন্টিনিউ করার মানে ওনার আগ্রহ ছিল, কিন্তু হচ্ছে যে খুবই ইমার্জেন্সি একটা শিডিউলের কারণে ওইখানে ওইটা হচ্ছে যে ওই দিন খুঁটি গাঁথতে হয়েছে। এরপরে আরো 3 দিন আমাদের মিটিং হয়েছে। বিষয়টা হচ্ছে যে দিস ইজ দ্য এলিভেটর পিস। আপনাকে খুব শর্টকাটে একজনের মাথায় মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এই হচ্ছে তোমার পেইন, এই হচ্ছে সলিউশন, এই কারণে তোমার এটা কেনা উচিত, রাইট? দিস ইজ দ্য এলিভেটর পিস। তো এই এলিভেটর পিসের এই কয়েকটা বাক্য তৈরি করার জন্য কিন্তু এর মানে প্রিপারেশন হিসেবে আগের 10টা পয়েন্ট, আগের সবকিছু এই 11 নম্বর পয়েন্টে এসে এলিভেটর পিসটা তৈরি করার জন্য। নাও ইটস ইয়োর টার্ন। আপনি হচ্ছে যে এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে, বেশ কয়েকটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে। এই ব্ল্যাঙ্ক টেমপ্লেট গুলো ধরে ধরে স্পেশালি 3টা পার্সোনার জন্য ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে, আপনি চাইলে এগুলো কপি পেস্ট করে নিয়ে আছে যে আপনি কাজ করতে পারেন। কিন্তু আপনি একটু করাটা খুবই কষ্টকর, আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক আ লট, বাট একবার যদি তৈরি করে ফেলতে পারেন এক তুড়িতে আপনি যে কারো মন জয় করে নিতে পারবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে। ওয়েল, এবার আমরা একটু কন্টেন্ট ম্যাপিংটা দেখি। কন্টেন্ট ম্যাপিং এ আসি। কন্টেন্ট ম্যাপিংটা আমরা কিভাবে করব, মানে বায়ার পার্সোনা ম্যাপিং যেটা কন্টেন্ট ম্যাপিং টেমপ্লেট, এটাও হাবস্পটের তৈরি করা। এন্ড ট্রুলি সারা বিশ্ব হাবস্পটের কাছে ঋণী। অ্যাটলিস্ট কন্টেন্ট মার্কেটিং কে এমন ভাবে গুছিয়ে একটা ফরম্যাট, একটা শেপ দান করেছে। এবং আমি নিজেও কিন্তু হাবস্পটের প্রোডাক্ট। আমার মানে আমি খুব প্রাউডলি বলি আমার প্রোডাক্ট অফ হাবস্পট। এবং অনেকের কাছ থেকে শিখেছি, এখনো শিখে চলছি। বাট হাবস্পটের কাছে আমার ঋণের কোনো শেষ নেই। এবং আপনারা যদি সময় সুযোগ পান হাবস্পটের ব্লগ গুলো, হাবস্পটের লাইব্রেরি গুলো, এগুলো একটু ঢু মারবেন, একটু দেখবেন। আমিও প্রচুর রিসোর্স হাবস্পট থেকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ধাপে ধাপে। তো কন্টেন্ট ম্যাপিং টেমপ্লেট, প্রথম যে টেমপ্লেটটা সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এন্ড ডেমোগ্রাফিক্স, যেটা আমরা দেখে এসেছি। তার আইডেন্টিফায়ার, তার গোল, তার চ্যালেঞ্জেস, কমন অবজেক্টিভস, একই জিনিস।
কিন্তু এটা ওয়ার্ড ফরম্যাটে আছে, ঠিক আছে? পার্সোনা 2, পার্সোনা 3, দেন এইখানে এসে দেখেন fill your own content mapping templates by every for every persona 1, ঠিক আছে? এখানে তার নেম দিবেন, তার প্রবলেম, অপরচুনিটি দ্যাট দে অ্যাবভ পার্সোনা নিডস হেল্প উইথ, মানে তার প্রবলেম গুলো কি, অপরচুনিটিস গুলো কি তার সাথে কাজ করার, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে যে এখানে দিবেন। দেওয়ার পরে দেন তার লাইফ সাইকেল স্টেজ, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। AIDF ফর্মুলা এবং হচ্ছে যে সেলস ফানেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আজকে শুধু ছোট করে একটু বলি, সেটা হচ্ছে যে যেকোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করার ক্ষেত্রে, যে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে যে 3টা ধাপ পার করি। প্রথম ধাপ হচ্ছে অ্যাওয়ারনেস, আগে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানি। দেন কনসিডারেশন, জানার পরে ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে চিন্তা ভাবনা করি। দেন ডিসিশন, এটা কিনবো অথবা কিনবো না, এটা নিবো অথবা নিবো না। তাহলে আপনার এই পার্সন প্রত্যেকটা ফেজের মানে কন্টেন্ট, প্রত্যেকটা ফেজের জন্য কন্টেন্ট ডিফারেন্ট কন্টেন্ট হয়। যারা অ্যাওয়ারনেস ফেজে আছে এখনো জানে না, তাদেরকে জানাইতে হবে যে এটা কি, খায় না মাথায় দেয়। যারা অলরেডি জানে যে এটা খায় না মাথায় দেয়, তাকে বুঝাইতে হবে এই কারণে তোমার এটা কিনা উচিত। যে অলরেডি বোঝে যে এই কারণে আমার এটা কিনা উচিত, তাকে শুধু একটু পুশ করা, তাকে ভালো মতো একটা পুশ করা, এই কারণে এক্ষুনি কিনা উচিত, এই মুহূর্তে কিনা উচিত, কিনো 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 কিনো। কিন্তু কখনোই আমরা কিনতে বলবো না, আমরা শুধু রিজন গুলো তার সামনে প্রেজেন্ট করব। সে নিজেই ডিসিশন নিবে, ইয়েস আই নিড টু বাই দিস, আই হ্যাভ টু বাই দিস, আমি এটা কিনতে চাই, এটা না কিনলে আমার দুনিয়া উদ্ধার হয়ে যাবে, এটা আমার না কিনলে আমার মহা ক্ষতি হয়ে যাবে। দিস ইজ দ্য ওয়ে। তখন আপনি বলবেন না যে কিনো, আপনি শুধু দেখিয়ে দিবেন, আপনি শুধু তার সামনে ওয়ে গুলো তুলে ধরবেন এন্ড লেট হিম অর হার ফিল যেটা আমার এক্ষুনি কিনতে হবে, রাইট? তো এই যে যে 3টা স্টেজ, এই 3টা স্টেজ অনুসারে কন্টেন্ট তৈরি করা, এবং এটা পার্সোনা 1, 2, 3 ব্ল্যাঙ্ক টেমপ্লেট, অল অফ দোজ আর ব্ল্যাঙ্ক টেমপ্লেট, ঠিক আছে? এবং 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 আমরা আজকে পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে যে ওয়ার্ড বায়ার পার্সোনা টেমপ্লেট এবং হচ্ছে যে ম্যাপিং টেমপ্লেট, এই দুইটাই হচ্ছে যে র ফরম্যাটে আমরা আজকে কিছুক্ষণের মধ্যে আপ করে দেব। আজকে রাতের মধ্যে আপ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এরপরে আমাদের হচ্ছে যে হোমওয়ার্ক কি থাকবে, যথারীতি হচ্ছে যে 3টা ছোট ছোট হোমওয়ার্ক। প্রথম কথা হচ্ছে যে এই যে 6টা পয়েন্ট সম্পর্কে, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট সম্পর্কে আজকে যে আমরা জানলাম, এই 6টা পয়েন্ট সম্পর্কে কতটুকু বুঝলাম, আরেকটু পড়াশোনা করব, ইন্টারনেট ঘাটবো, বিভিন্ন হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে সার্চ দিব, অনেকগুলো মানে যতটুকু পারি আমরা একটু দেখবো, দেখে টেকে এই 6টা পয়েন্ট সম্পর্কে এবং প্রতিটা পয়েন্টের প্রত্যেকটা টার্ম সম্পর্কে ধরে ধরে একটু সার্চ দিব, দিয়ে আমরা এই 6টা পয়েন্ট সম্পর্কে কতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে মানে লেখা লিখবো, ঠিক আছে? এটা যথারীতি আমরা আমাদের কন্টেন্ট নিনজা গ্রুপে এবং হচ্ছে যে গুগল ক্লাসরুমে 2 জায়গায় আমরা সাবমিট করব, নাম্বার 1। নাম্বার 2, আমার যে প্রোডাক্ট বা সার্ভিস, যেমন একটা বিষয় একটু বলে নিই যে সিগনেচার প্রোডাক্ট নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে, ঠিক আছে? সিগনেচার প্রোডাক্ট বা হচ্ছে যে প্রিমিয়াম মেইন প্রোডাক্ট বা মাস্টার প্রোডাক্ট, আমরা হচ্ছে যে স্টার্টআপের ক্ষেত্রে সেটাকেই বলি যেটা থেকে আমার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয়, ঠিক আছে? মানে কারণ স্টার্টআপের ক্ষেত্রে হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে যে ইউনিক প্রোডাক্ট নিয়ে আসাটা সম্ভব না। সিগনেচার প্রোডাক্টের হচ্ছে যে মেইন যে ইয়েটা, মেইন যে হচ্ছে যে অর্থটা, সেই অর্থটা হচ্ছে যে যেটা হচ্ছে যে যেটা আপনার সিগনেচার আইকন, আপনার সিগনেচার যেমন আর কেউ কপি করতে পারে না, আপনার সিগনেচার প্রোডাক্টটা হচ্ছে এটা একান্তই আপনার, ঠিক আছে? এটা আর কেউ কারোর পক্ষে কপি করা সম্ভব না, বা করলেও আপনার মতো হবে না, ঠিক আছে? এটা সিগনেচার প্রোডাক্ট। কিন্তু আমরা হচ্ছে যে যারা স্টার্টআপ আছে, আমাদের অনেক সময় হচ্ছে যে অনেকের কিন্তু এরকম সিগনেচার প্রোডাক্ট থাকে না, আমরা কিছু না কিছু নিয়ে শুরু করেছি, ধাপে ধাপে সামনে এগিয়ে যাব, হয়তো বা ইনশাআল্লাহ একদিন আমাদেরও প্রত্যেকের সিগনেচার প্রোডাক্ট হবে, রাইট? কিন্তু কিন্তু হচ্ছে যে এইখানে আমরা এই কোর্সে আমরা সিগনেচার প্রোডাক্ট হিসেবে যেটাকে ট্রিট করব, যেটা আমার সবচেয়ে বেশি রেভিনিউ এনে দেবে, বা যেই প্রোডাক্টটা আমার সবচেয়ে বেশি রেভিনিউ এনে দেয়, অথবা যেই প্রোডাক্টটা নিয়ে আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট, প্রোডাক্ট অথবা সার্ভিস হোয়াট এভার ইট ইজ, যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিয়ে আমি সবচেয়ে বেশি আমি কনফিডেন্ট, এটা যে কোনো কিছু হতে পারে। যেমন আমার সিডিএম এর মানে সেন্টার অফ ডিজিটাল মার্কেটিং, আমার প্রতিষ্ঠানের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে যে আমি, মানে আমার পুরো টিম ধরে হচ্ছে যে খালি আমারই বিক্রি করে, ঠিক আছে? তো আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিগনেচার প্রোডাক্ট আমি, ঠিক আছে? আবার হচ্ছে যে আরেকজনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে যে সিগনেচার প্রোডাক্ট ওনার একটা ইউনিক সার্ভিস,
যেমন আমি দেখেছি যে অনেক ফুচকার মানে মানে বিভিন্ন জেলায় ঘুরতে গিয়ে দেখেছি যে ফুচকার দোকানে মানুষ হচ্ছে যে ফুচকা খেতে যায় না, ফুচকার থেকে হচ্ছে যে বেশি আকর্ষণ থাকে ওই যে ফুচকার সাথে যে টকটা দেয়, ওই টকটা এত সুস্বাদু যে ওইটার আশায় আশায় ফুচকা খেতে চলে যায়। ঠিক আছে, তো ওনার হচ্ছে যে সিগনেচার প্রোডাক্ট, ওনার হচ্ছে যে কি ওই টকটা এত চমৎকার করে বানানো। ঠিক আছে, অতএব সিগনেচার প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে বিভ্রান্তিতে ভোগার কোনো সুযোগ নেই। আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে আপনার সিগনেচার প্রোডাক্ট বা সার্ভিস হিসেবে এই মুহূর্তে ট্রিট করতে পারেন, এবং ট্রিট করে আমরা পুরো এই যে আগামী যে হচ্ছে যে দিনগুলো আছে আমাদের 60 দিনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা যা যা শিখবো, এই যে বায়ার পার্সোনা টেমপ্লেট পেয়ে গেলাম, আজকে বায়ার পার্সোনা টেমপ্লেট তৈরি করবো, কোন প্রোডাক্ট বা সার্ভিসের এগেইনস্টে তৈরি করবো, আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসের এগেইনস্টে, এবং এইখান থেকে হচ্ছে যে পুরো বিষয়টা সিনক্রোনাইজড ওয়েতে এগিয়ে যাবে। বায়ার পার্সোনা তৈরি করার পরে ম্যাপিং টেমপ্লেটের পরে হচ্ছে যে আমার এগুলোর উপর বেস করে আমরা ছোট ছোট কন্টেন্ট তৈরি করব, কন্টেন্ট গুলোকে ডিস্ট্রিবিউট করব, সবই কিন্তু প্রত্যেকের মানে ওই যে কি বলে যে বাদ যাবে না একটি শিশু স্টাইলে। ঠিক আছে, আমাদের প্রত্যেকের একটা করে প্রোডাক্ট আমরা যে সিলেক্ট করলাম, এইটা নিয়ে আমরা আগামী 60 দিন কাটাবো, বা 60 দিন এখন নাই, 55 দিন বা সামথিং ডেজ আছে। এই আগামী কোর্সের বাকি দিনগুলো, পুরো দিনগুলো হচ্ছে যে এই একটা প্রোডাক্টকে নিয়ে আমরা পড়ে থাকবো এই কোর্সে। বাস্তব জীবনে আপনি যা বিক্রি করেন বা যে সার্ভিস বিক্রি করেন সেটা তো আপনার রেগুলার মানে বিজনেসের পার্ট হিসেবে চলবে, কিন্তু একটা প্রোডাক্ট বা সার্ভিসের উপর বেস করে আমরা পুরোটা যখন এস্টাবলিশ করে ফেলতে পারবো, তখন আমরা কি করতে পারবো, উই ক্যান কপি দিস, উই ক্যান রিক্রিয়েট দিস, অন্য আরেকটা প্রোডাক্ট বা সার্ভিসের উপরেও আমরা সেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবো, সেই মেথোডোলজি গুলো অ্যাপ্লাই করতে পারবো, রাইট? এবং আমার বিশ্বাস যখন আমরা এইভাবে করতে থাকবো, ধীরে ধীরে আমাদের সেল বাড়তে থাকবে, এবং যিনি এই নির্দেশনাগুলো মেনটেন করবেন, মানে এই কাজটাকে এক্সট্রা কাজ হিসেবে মনে করার কোনো কারণ নাই। আর এটা হচ্ছে যে আপনার বিজনেস, এবং এটা হচ্ছে যে আপনার বিজনেস এবং মানে বিজনেসের একটা পার্ট আর কি, কারণ এই জায়গায় যত আপনি এফোর্ট দিবেন তত ওই পাশে আপনার সেল বাড়বে। আমার বিশ্বাস আপনারা এই বিষয়টা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। তো আমি আপনাদেরকে আজকে হচ্ছে যে তিনটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব আজকে রাতে। নাম্বার 1 হচ্ছে যে বায়ার পার্সোনা টেমপ্লেট, ম্যাপিং টেমপ্লেট এবং কন্টেন্ট ক্যালেন্ডারিয়াল। কন্টেন্ট ক্যালেন্ডারিয়ালটা নিয়ে নেক্সট ক্লাসে আমাদের আলোচনা আছে, আমি আজকেই শেয়ার করে রাখবো, আজকে অল্প একটু আলোচনা করেছি। ঠিক আছে, এবং আপনাদের হোমওয়ার্ক গুলো আজকে রাতের মধ্যে আমি দিয়ে রাখবো, আপনারা সকালবেলা একটু চেক করবেন প্লিজ। ঠিক আছে, রাতের বেলা হচ্ছে যে যেহেতু কাজে বসি, আপনারা একটু অনেকেই অনেক উৎসাহ নিয়ে হচ্ছে যে জানতে চান, ঠিক মতো উত্তর দিতে পারি না। ঠিক আছে, রাতে আমি দিয়ে রাখবো, আপনারা সকালবেলা চেক করবেন। আর সর্বশেষ যে বিষয়টা সেটি হচ্ছে যে এই কন্টেন্ট যে লেখা সেল বালারের দ্বিতীয় কোর্স আমাদের ডিক্লেয়ার হয়েছে, এটা আগামী 30 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং এটার হচ্ছে যে সুপার আর্লি বার্ড রেজিস্ট্রেশন যেটা সেটা কিন্তু হচ্ছে যে আগামীকালকেই শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা যদি চান, আপনাদের পরিচিত কাউকে যদি রেফার করতে চান, আমি লিঙ্কটা আমাদের কন্টেন্ট নিনজা গ্রুপে দিয়ে দেব, আপনারা একটু হচ্ছে যে ওই লিঙ্কটা ওনাদেরকে শেয়ার করে দিবেন। আমার বিশ্বাস ওনারাও উপকৃত হবে, এবং আপনাকে স্মরণে রাখবে যে আপনি ওনাদেরকে হচ্ছে যে ভালো একটা জায়গায় হচ্ছে যে রেফার করেছেন। তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে, অ্যাজ পার শিডিউল আমাদের নেক্সট ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার আগে আমরা এই কাজগুলো করে ফেলবো, যারা এখনো প্রথম ক্লাসের কাজগুলো করেনি তারা দ্রুত প্রথম ক্লাসের কাজগুলো শেষ করে দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্কে হাত দেবো। হোমওয়ার্ক কেউ মিস করবেন না প্লিজ, এবং আপনি হোমওয়ার্ক মিস করা মানে হচ্ছে যে নিজের হাতে করে অপরচুনিটি নষ্ট করা, কারণ এই শুরুর দিকের হোমওয়ার্ক গুলো যখন মিস করে যাবেন, যখন আমরা আরো ডিপে যাব, আরো অনেক ডিপে যাব, তখন কিন্তু হচ্ছে যে আমরা খেই হারিয়ে ফেলবো। ঠিক আছে, তো আজকে অলরেডি আমি 23 মিনিট বেশি সময় নিয়ে ফেলেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমওয়ার্ক গুলো অবশ্যই করবেন। খোদা হাফেজ।